ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আইন কথনের এই পর্বে আলোচনা করব বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল এই বিষয়ে, এর অপরাধ, এর বিচার, এই প্রক্রিয়ার যতভাবে যে আইনের যে বিষয়গুলো এখানে কাজ করে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই অভিনব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজ্ঞ আইনজীবী জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আরও রয়েছেন জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রুবেল স্যার, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন গতবারে। রয়েছেন আইসিটি ট্রাইব্যুনালের সম্মানিত পাবলিক প্রসিকিউটর জনাব নজরুল ইসলাম সামিম স্যার। আরও রয়েছেন অ্যাডভোকেট রওশন আলী। তো আমরা আজকের যে আইন কথনের বিষয়টি হচ্ছে অভিনব বললাম এই কারণে যে আমাদের সাইবার ব্যবহার বেড়েছে, ডিজিটাল ভার্চুয়াল ব্যবহার বেড়েছে এবং এর মধ্যে অপরাধও বেড়েছে। এই অপরাধকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সরকার কয়েকটি আইন তৈরি করেছে এবং এই আইন বিচার করার জন্য সারা বাংলাদেশে একটি মাত্র সাইবার ট্রাইব্যুনাল রয়েছে। এই সাইবার ট্রাইব্যুনাল এর বিষয়ে কথা বলতে এবং এই বিষয়গুলো যেগুলো জিনিস সাধারণ মানুষ, যেগুলো বিষয় আইনের যে বিষয়গুলো সাধারণ মানুষকে বুঝিয়ে দেবার জন্য আমাদের মাঝে যুক্ত হয়েছেন বিজ্ঞ আইনজীবীগণ। আমরা আলোচনার শুরুতেই চলে যাচ্ছি জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম স্যারের কাছে। স্যার, আমাদের একটু বুঝিয়ে বলবেন যে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালটি কিভাবে পরিচালিত হয় এবং এই আদালতের পদমর্যাদা স্যার যদি বিস্তারিত আমাদের একটু বলতেন প্লিজ। সকলকে শুভ সন্ধ্যা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যে এই ডিজিটাল যুগে এই ডিজিটাল প্রোগ্রামের আয়োজন করার জন্য। এই ডিজিটাল যত বেশি অগ্রগামী হচ্ছে, ডিজিটালের যুগে মানুষ যত বেশি পদার্পণ করছে, সেই সাথে সাথে কিছু দুষ্ট শ্রেণীর লোক, অসৎ বুদ্ধির লোক যখন এই ডিজিটালকে ব্যবহার করে অপরাধ করে থাকে, সেই অপরাধের প্রতিবন্ধকতা বা বিচার বা সেই অপরাধের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ, সেই অনুযায়ী বাংলাদেশে প্রথম সাইবার ট্রাইব্যুনাল গঠিত হয়। এবং এটি প্রথম যখন সাইবার ট্রাইব্যুনাল গঠিত হয় 2013 সালে, যে আইনকে ভিত্তি করে এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধন। এটা সংশোধিত আকারে 2013 সালে বাংলাদেশে আমাদের গেজেট আকারে প্রকাশ হওয়ার পর এই আইনটি বাস্তবায়নের জন্য 2013 সাল থেকে প্রথম বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনাল গঠিত হয়। 2013 সাল থেকে এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়ে অদ্যাবধি পরিচালিত হচ্ছে। এবং 2013 সাল থেকেই প্রথম পাবলিক প্রসিকিউটর হিসেবে আমি এই পর্যন্ত বাংলাদেশের যতগুলো সাইবার কেস আমাদের এখানে বিচারের জন্য এসছে, আমরা সেগুলো পরিচালনা করে আসছি। আপনাকে পেয়ে আমরা অনেক ধন্যবাদ। আজকের বিষয় আমি আসলে অত্যন্ত যুগ উপযোগী একটি অবস্থার পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছে। এবং আপনারা শুনে অবাক হবেন যে আমাদের দেশে ফেসবুক ব্যবহারকারী সংখ্যা বিশ্বে অন্যতম। সেই সাথে ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকেও আমরা বিশ্বে বেশ ভালো অবস্থানে আছি। কিন্তু এই যে ইন্টারনেটের যুগে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ, কিছু অপরাধী মনের মানুষ, তারা এইটাকে ব্যবহার করে, অপব্যবহার করে অপরাধ করে থাকে। যার কারণে 2013 সাল থেকে আমাদের এখানে বিচারের জন্য প্রথম মামলা ছিল প্রায় 3টি। 2014 সাল থেকে এই পর্যন্ত আমাদের এখানে মামলার সংখ্যা প্রায় 3000-এর মতো। আমরা প্রায় 1000-এর মতো মামলা নিষ্পত্তি করেছি। এবং সেই অনুযায়ী আমাদের এখন অনেক মামলা আছে বিচারাধীন। সারা বাংলাদেশের যত সাইবার ক্রাইমের অপরাধের মামলা এই সাইবার ট্রাইব্যুনাল হয়ে থাকে। 2013 সালে যে আইনটি হয়েছিল, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 সংশোধনী 2013, সেই আইনটি পরবর্তীতে বাতিল হয়ে বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইন 2018 সালে এই নতুন আইনটি আসে, যার উপর ভিত্তি করে আমরা এখন এই মামলাগুলো পরিচালনা করছি। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এই অপরাধ যখন শুরু হয় এবং বিচার যখন শুরু হয়, তখন এই মামলার যে সাজা ছিল তার পরিমাণ অনেক বেশি ছিল। অর্থদণ্ড ছিল প্রায় 1 কোটি টাকা
সর্বনিম্ন সাজা ছিল 7 বছর এবং সর্বোচ্চ সাজা ছিল 14 বছর। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইন আসার পরে মানহানিকর স্ট্যাটাসের ফলে যে সকল অপরাধ হয়ে থাকে এগুলোকে দুটি সেকশনে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্বে ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনের 57 ধারা, বর্তমানে সেটি হচ্ছে 25 এবং 29 ধারা। অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে 25 এবং 29 ধারায় যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধগুলোর বিচারের জন্য কিন্তু সরাসরি থানায় মামলা করা যায় না। এই সরাসরি থানায় মামলা না, স্যার আমাদের যদি একটু বুঝিয়ে দিতেন স্যার 25 এবং 29 ধারা স্যার সাধারণ মানুষের জন্য যে এই ধারাগুলো তো কি আছে এবং অফেন্সগুলির নাম যদি একটু বলতেন। আমি সংজ্ঞাটা বলছি। সেটা হচ্ছে যে যদি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অনলাইনে বা ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি এমন কোনো কিছু সম্প্রচার করে যেটা কেউ দেখলে, পড়লে, শুনলে কারণ ব্যক্তির মানহানি হতে পারে, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এবং আইন শৃঙ্খলার অবনতি হওয়ার মতো যদি কোনো স্ট্যাটাস হয়, তখন এই মামলায় 25, 29 এবং 31 ধারায়, যেগুলো আমাদের দেশে কমন অপরাধ হয়ে আসছে, এক্ষেত্রে দুইটি ধারা হচ্ছে আমল অযোগ্য। 25, 29 যেটি মানহানিকর বিষয়, এগুলো হচ্ছে আমল অযোগ্য। কিন্তু 31 ধারা যেটা সংযোজন করা হয়েছে সেখানে বলা হয়েছে এইরকম কোন রকম মানে মানহানিকর স্ট্যাটাস বা এমন আপত্তিকর কোন স্ট্যাটাস দেওয়ার ফলে যদি শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটে বা আশঙ্কা থাকে, তখন সেটা 31 ধারায় যাবে, সেটা আবার আমলযোগ্য, সেটা থানায় মামলা হবে। যেমন ধরেন ইসলাম ধর্ম নিয়ে হোক, যে কোনো ধর্ম নিয়ে যদি কোনো আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়, সেটাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হতে পারে, তখন সেটা সরাসরি এফআইআর হিসেবে নেওয়া যাবে। কিন্তু কোনো ব্যক্তির মানহানিকর বিষয় যদি হয়, সেটা যদি ব্যক্তি হানি হয়, মানহানি হয়, অর্থাৎ ব্যক্তি মানহানি হলো কিন্তু শান্তি শৃঙ্খলা অবনতির মতো কোনো অবস্থান হলো না, তখন সেটা আমল অযোগ্য, অর্থাৎ এটা সরাসরি থানায় মামলা যাবে না। এই মামলাগুলো করার ক্ষেত্রে আমাদের সাইবার ট্রাইব্যুনালে পিটিশন আকারে মামলা করা যাবে। তবে আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো থানা কর্তৃপক্ষ মনে করে যে এই অপরাধটার এই মুহূর্তেই একটি ব্যবস্থা নেওয়া দরকার, আদালতে যাওয়া পর্যন্ত হয়তো এই অপরাধী আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে বা অপরাধ থেকে সে সরে যাবে বা অপরাধ করে সে পার পেয়ে যাবে, তখন থানায় একটি জিডি করে সেই জিডির জন্য বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালের বরাবরে আবেদন করে তদন্তের অনুমতি চেয়ে সেই মামলাটিও তারা তদন্ত শেষে আমাদের সাইবার ট্রাইব্যুনালে প্রেরণ করলে আদালত যথারীতিভাবে আমলে নিয়ে সেটার বিচার করবে। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জাতিকে বা আমাদের স্যার এক্সকিউজ মি, আমি একটু বলতে চাচ্ছি স্যার, যে এখানে আপনি বললেন যে আইনের দুইটা অংশ অফেন্সের, একটা হচ্ছে যে যদি গভর্নমেন্ট বা কোনো পাবলিক বডির উপরে বা কোনো বিশাল গ্রুপ আকারে কোনো উস্কানিমূলক বা এরকম কোনো কথা সে বলে বা লেখে, সেক্ষেত্রে সেটা থানায় মামলা করা যাবে। কিন্তু পার্সন টু পার্সন যদি হয়, ব্যক্তির কোনো মানহানি হোক, এই টাইপের কোনো কথা বলা হয় তখন অনলাইনে, সেক্ষেত্রে সে পিটিশন আকারে মামলা করবে, এটাই কি স্যার? জি, এটা পিটিশন আকারে মামলা করতে পারবে এবং মামলা করতে হবে পিটিশন আকারে। কোনোভাবেই এই আমল অযোগ্য মামলা থানায় সরাসরি নেওয়া যাবে না। তবে থানা কর্তৃপক্ষ যদি মনে করে এই মুহূর্তে মামলাটি নেওয়া অতি জরুরি বা এটা অপরাধীকে এই মুহূর্তে যদি শনাক্ত না করে তাকে গ্রেফতার না করা হয় বা তার তদন্ত না করা হয় বা তার আইনের আওতায় না আনা হয়, তাহলে ভিকটিম বা বাদী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তখন ওই ভিকটিমের একটি জিডি থানায় গ্রহণ করে তার তদন্তের অনুমতি চেয়ে, সাইবার ট্রাইব্যুনালের অনুমতি চেয়ে, তখন তারা এই অনুমতি সাপেক্ষে থানা কর্তৃপক্ষ সেই মামলাটি তদন্ত করতে পারবে। সেক্ষেত্রে থানার একটি ক্ষমতা রয়ে গেছে। এই হলো বিষয়। আর সবচেয়ে যেটা আমি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে বা আমাদের যারা ডিজিটাল ব্যবহারের উপর বেশি উৎসাহী তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা অনেকেই এই ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক এক্সপার্ট না, কিন্তু তারপরে অতি উৎসাহী হয়ে অতিরিক্তভাবে আমাদের অতি আগ্রহের কারণে আমরা এগুলো ব্যবহার করে থাকি। অনেক ফেসবুক ব্যবহারকারীরই জানে না যে কাকে কোন ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে, কোনটা অ্যাকসেপ্ট করতে হবে না। সকল ফ্রেন্ড রিকোয়েস্টই অ্যাকসেপ্ট করা যাবে না, যাচাই বাছাই না করে কাউকে ফ্রেন্ড বানানো যাবে না। আপনারা মনে রাখবেন, যারা অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার যে ফেসবুক ফ্রেন্ডের রিকোয়েস্ট এসছে, সে যে ব্যক্তি, যে প্রকৃত ব্যক্তি হতে পারে, ফেক আইডি হতে পারে, বিভিন্ন রকম অবাঞ্ছিত ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সুতরাং ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সাথে ফ্রেন্ড অ্যাকসেপ্টেন্স এবং তাদের সাথে যে কোনো বিষয় শেয়ার করতে হলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এটা আমার অনুরোধ।
দ্বিতীয় অনুরোধ হচ্ছে, আমরা ইদানিং যে মামলাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমুতে অনেক সময় ভিডিও চ্যাটিং হয়ে থাকে। অনেক কোমলমতি মেয়েরা আছেন, অনেক বিদেশ থেকে অনেকে কথা বলে থাকেন, অনেক সময় অফেন্সিভ কথাবার্তা, অফেন্সিভ আপত্তিকর ছবিও আদান প্রদান করে থাকে। আমি বলতে চাই যে আপনি হয়তো ভাবছেন যে আপনি যার সাথে কথা বলছেন তার সাথেই আপনার ছবিটা, আপনার কথাটা যোগাযোগ হচ্ছে, এটা কিন্তু আপনার ভুল ধারণা। আপনি মনে রাখবেন, অনলাইন ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে আপনি যা কিছুই বলেন না কেন, সেটা কিন্তু আরো যে অসংখ্য চোখ আপনাকে দেখছে না, অসংখ্য কান আপনার কথা শুনছে না, সেটা বিশ্বাস করা ঠিক হবে না। এই কারণে আপনারা যারা ইমোতে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে যে ধরনের কথাবার্তা বা ছবি আদান প্রদান করে থাকেন, এই ব্যাপারেও আপনারা সাবধান থাকবেন। মনে রাখবেন, অন্যান্য অপরাধীরা সাধারণত অশিক্ষিত হতে পারে বা অশিক্ষিত হয়ে থাকে। সাইবার ক্রাইমার যারা আছেন, অর্থাৎ সাইবার ক্রাইমের সাথে যারা জড়িত, তারা শিক্ষিত, তারা অন্তত পক্ষে একটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং তারা একটা ডিভাইস পরিচালনা করার ক্ষমতা রয়েছে তাদের। সুতরাং তারা কিন্তু আপনার আমার মতো নর্মাল ইউজার না, তারা অত্যন্ত এক্সপার্ট। যার কারণে বাংলাদেশের এবং ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় হ্যাকার রয়েছে। আপনারা জানেন, বিভিন্নভাবে তারা বিভিন্ন রকম ভাবে অপরাধ করার চেষ্টা করছে। তো অত্যন্ত আশার বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশের আইন সাহায্যকারী সংস্থা সিটিটিসি, পিবিআই, সিআইডি, ডিবি, আমাদের আর্মি সহ পুলিশের প্রত্যেকটি থানায় কিন্তু মনিটরিং টিম রয়েছে। তারা সর্বদাই মনিটর করছে কে কোথায় কিভাবে নাশকতার চেষ্টা করছে, বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে, সরকারকে হেয় করার চেষ্টা করছে, ব্যক্তির হেয় মানহানি করার চেষ্টা করছে, সর্বদাই কিন্তু এটা মনিটরিং এর আওতায় আছে। সুতরাং যারা অপরাধ করার চিন্তা করছেন বা অপরাধ করা নিয়ে যারা চিন্তা করছেন যে অপরাধ করবেন বা করে ফেলেছেন, তারা, আমিও আপনাদের মাধ্যমে যা বলতে চাই যে তারা যেন সাবধান হয়ে যান। অর্থাৎ অনলাইন, ইন্টারনেট যে কোনো কিছু ব্যবহার করে এই ধরনের অপরাধ, মানহানিকর, আপত্তিকর, বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে, গুজব রটনা থেকে বিরত থাকবেন। সকলকে ধন্যবাদ। স্যার ধন্যবাদ স্যার। আপনার কাছে আরেকটি আমি কোশ্চেন করতে চাই স্যার এই পর্যায়ে, যে আপনি আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করলেন, যার মাধ্যমে আমরা সাধারণ মানুষ যারা অনলাইন ইউজার আছি, যে আপনি বললেন যে বাংলাদেশের ফেসবুক বা অন্যান্য যারা যে সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলি আছে সেগুলি সবাই ব্যবহার করছে। তো স্যার আমাদেরকে একটু বলবেন যে এই সাইবার ট্রাইব্যুনালে তো শুধু কি ডিজিটাল নিরাপত্তা আইন 2018 যেটা আছে সেটা বাদে অন্য কোনো আইনে কি বিচার হয় কি স্যার? সাইবার ট্রাইব্যুনালে শুধুমাত্র বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনের যে সমস্ত ধারা রয়েছে তারই বিচার হয়ে থাকে। আপনারা জেনে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে সাইবার ক্রাইমের আরেকটা পার্ট রয়েছে, সেটা আপনারা জানেন, সেটা হচ্ছে পর্নোগ্রাফি অ্যাক্ট। পর্নোগ্রাফি অ্যাক্টের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ইউজ করা হয় এবং সেক্ষেত্রে সিডি বলেন, মেমোরি কার্ড বলেন, পেন ড্রাইভ বলেন, বিভিন্ন রকম বিষয়বস্তুর মাধ্যমেও তারা কিন্তু অপরাধ করে থাকে। এবং পর্নোগ্রাফি অ্যাক্টের ক্ষেত্রে কিন্তু অনেকেই মনে করেন যে এটার বিচারও সাইবার ট্রাইব্যুনাল হয়ে থাকে। এটা সঠিক নয়। এটা আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট হয়ে পরবর্তীতে দায়রা আদালতে পর্নোগ্রাফির বিচার হয়ে থাকে। সুতরাং শুধুমাত্র ডিজিটাল নিরাপত্তা আইনের যে সমস্ত ধারা রয়েছে বা ইতিপূর্বে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন সম্বলিত যেই ধারাগুলো আমাদের এখানে বিচার কার্য অলরেডি শুরু হয়ে গেছে, সেগুলো বিলুপ্ত হয়নি। কিন্তু নতুন করে তথ্য প্রযুক্তি আইনের কোনো ধারা, মামলা আমাদের এখানে রেকর্ড হয় না বা থানাতে হয় না। সুতরাং পুরনো তথ্য প্রযুক্তি আইন এবং বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন, এই দুটি মামলা, দুটি ধারার আইনের বিচারই শুধুমাত্র সাইবার ট্রাইব্যুনালে হয়ে থাকে। আমাদের আলোচনার এই পর্যায়ে আমি জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যারের কাছে জানতে চাচ্ছি যে স্যার, আমাদের শামীম স্যার বললেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম সাইবার ট্রাইব্যুনাল হলো 2013-এ। এক্ষেত্রে স্যার আমাদের যে সাইবার অপরাধ, সাইবার ট্রাইব্যুনাল এবং 3টি থেকে 3000 মামলা চলে আসলো, এই সার্বিক যে ক্রমবিকাশ যে সাইবারের এবং বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যে এর অবদান, এই বিষয়ে স্যার আমাদের যদি একটু আপনার ভাব একটু মূল্যায়ন করতেন স্যার প্লিজ। আচ্ছা, এখানে আমি প্রথমে একটু একটা ইন্ট্রোডাকশন দিতে চাই। আমরা বলছি সাইবার ক্রাইম। হ্যাঁ, সাইবার ক্রাইম বলতে আসলে কি বোঝায়? সাইবার ক্রাইম বলতে আমরা যদি পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখি তাহলে দেখবেন সাইবার ক্রাইম বলতে বোঝায় সাইবার ক্রাইম অথবা নেট ক্রাইম অথবা কম্পিউটার ফ্রড অথবা সাইবার এক্সটর্শন, হোয়াট এভার ইট ইজ, এই সবকিছু আসছে সাইবার ক্রাইমে। তারপর আমরা দেখব যে সাইবার ক্রাইমের ডেফিনেশন আছে, কিন্তু
আপনারা যদি এই যে সেকশন 27, 29, 31 বলা হয়েছে 31 এখানে 31 এখানে আমাদের মধ্যে একটা সবার মনে একটা আইডিয়া আছে বলতে ফেসবুক একটা কিছু দিলে হয়ে গেল, তা কিন্তু না। দিলেই হয়ে গেল। হ্যাঁ 27, 29 এ ক্লিয়ারলি বলা আছে ইন্টেনশনালি, রাইট? যে এখানে আমরা ইন্টেনশনালি সবসময় আমরা ভুলে যাই যে যেই ক্রিমিনাল ল হতে হলে একটা মেন্টাল Intention. এলিমেন্ট থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে। যদি আমরা সেকশন 27 দেখি তাহলে আছে ইফ এনি পারসন উইথ দ্য ইন্টেনশন, রাইট? উইথ দ্য 29 ও আছে ইন্টেনশন। দিস ইজ নট এ স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্স। তাহলে আমাদের প্রসিকিউশন এবং ল এনফোর্সিং এজেন্সি সবাইকে এটা ভাবতে হবে, কেউ যদি কোথায় একটা শেয়ার করলো বা একটা লাইক দিল তাহলে কিন্তু অফেন্স হচ্ছে না। ইউ হ্যাভ টু প্রুভ আনইনটেনশনালি হয়ে যেতে পারে, সে রেকলেসলি করতে পারে। রেকলেসলি করতে, কারণ এখানে ডেফিনেশনে ক্লিয়ারলি বলা আছে আপনার যদি সাইবার ক্রাইম মিন্স দেখেন অফেন্স কমিটেড এগেইনস্ট অ্যান ইন্ডিভিজুয়াল অর গ্রুপস with a criminal motive intentionally to harm the reputation। তাহলে হতে পারে কি কারো রেপুটেশন সে ইনফ্লুয়েন্স করলো, অথবা ফিজিক্যাল অর মেন্টাল হার্ম, অথবা লস টু দ্য ভিকটিম ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইউজিং মডার্ন টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক সার্ভিসেস। তাহলে যদি আমরা ভাগ করে ফেলি কি একটা ইন্ডিভিজুয়ালের বা একটা কোনো একটা গ্রুপের ফিজিক্যাল লস বা মেন্টাল লস কোনো ইনডাইরেক্ট লস করলো কিভাবে, বা ইউজিং মডার্ন টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট। মডার্ন টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট। এই দাও এখন সাধারণ লোকের কাছে জানতে পারে বাবা মডার্ন টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট বলতে আমরা আসলে কি কি বুঝি। এতে ইনক্লুড হবে ইন্টারনেট, চ্যাট রুম, ইমেইল, নোটিশ বোর্ড অথবা গ্রুপস, অথবা মোবাইলে এসএমএস বা এমএমএস এর মাধ্যমে কিন্তু এটা হতে পারে। এখন এটাকে কিন্তু কেন্দ্র করে দেখবেন আমাদের এই যে ডিজিটাল অ্যাক্ট 2018 এ এখানে ডাটার একটা ডেফিনেশন দেওয়া আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাটা? ডাটা স্টোরে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে স্টোরেজ মিন্স টেক্সট, ইমেজ, ইনফরমেশন প্রেজেন্টেড অ্যাজ অডিও অর ভিডিও ফরম্যাট, রাইট? তার মানে কি আপনি যখন কারো বিরুদ্ধে কোনো একটা অফেন্সিভ এলিগেশন আনবেন বা একটা কেস করবেন, তাহলে কিন্তু আপনি দেখতে হবে যে শুধুমাত্র আমি লাইক দিলাম বা একটা কিছু বলে দিলাম তাহলে অফেন্সটা হবে না। এই যে দেখেন একটু আগে একটা কথা আসলো যে পর্নোগ্রাফিক অ্যাক্ট নিয়ে, রাইট? ওখানে কিন্তু ডাটা স্টোর ইমেজ কথাটা আছে। কিন্তু রিসেন্টলি আমরা একটা কেস দেখলাম, একজন লোক একজন মহিলার সাথে জাস্ট পাশাপাশি একটা ছবি দিল, যে কোনো একটা থানাতে এটা এফআইআর গুলো থানা এফআইআর নিয়ে নিল, রাইট? এবং কোন আইনে? পর্নোগ্রাফি আইনে। তাহলে আমাদের ল এনফোর্সিং পাশাপাশি একটা ছবি হবে জাস্ট পাশের ছবির জন্য। আসলে কি এটা পর্নোগ্রাফি? না, দেয়ার আর ডেফিনিশন অফ পর্নোগ্রাফি। তাহলে আপনার এই দেখেন ইংল্যান্ডে কিন্তু এই ডেঞ্জারাস জায়গাটা হলো এটা, ইংল্যান্ডে এই যে পার্সোনাল লেভেলে সাইবার ক্রাইমের জন্য কোনো এখনো ইনস্টিটিউট হয় নাই। ওরা বিজনেস আপনার লস প্রোটেক্ট করার জন্য ল করেছে, এবং ওরা একটা কম্পালসারি করেছে যারা বিজনেসম্যানরা ওদের ইন্টারনাল যে কমিউনিকেশন ডাটা সবকিছু প্রিজার্ভ করার জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। কিন্তু সাধারণ লোক কিভাবে সাইবার ক্রাইমে এফেক্টেড হবে ওটার জন্য ইউরোপিয়ান কমিশনের একটা আছে, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। ওটাতে ব্রডলি বাই কেস ল এটা গভর্ন হচ্ছে। এখন বাংলাদেশ কিন্তু একটা ভালো স্টেপ কিন্তু যে এখানে যে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 আসলো, কিন্তু যখনই এখানে এলিগেশন গুলো আসে আমরা কিন্তু হুট করে বলে ফেলি যে একটা এসএমএস দিলে হয়ে গেল, রাইট? কিন্তু আমরা ভুলে যাই যে অফেন্স গুলো ইনগ্রেডিয়েন্ট গুলো ঠিক মতো এখানে প্লেস করা হলো কিনা। প্রাইম অফেন্সে যদি কোনো কিছু না দেখা যায় তাহলে কিন্তু কারো বিরুদ্ধে যদি কোনো এলিগেশন আনা হয় তাহলে যে পারপাসে অফেন্সটা এখানে পার্লামেন্ট ক্রিয়েট করেছে বা এনাক্ট করেছে ওই পারপাসটা কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাবে। কারণ এখানে কিন্তু প্রতিটা ইনগ্রেডিয়েন্ট আলাদা আলাদা ভাবে প্রমাণ করে তারপর কেসের জন্য কগনিয়েন্সে যাবে। কারণ থানাতে যখন আপনার যেগুলো থানাতে ফাইল লস করা যায় ওইগুলা কিন্তু পুলিশ রিপোর্ট না দিলে কিন্তু ট্রাইব্যুনাল কগনিয়েন্স নিবে না। এক্স্যাক্টলি স্যার, কগনিয়েন্স নিবে না। হ্যাঁ, নিবে না। আর যেগুলো ডাইরেক্ট কোর্টের কাছে করা যাচ্ছে ওখানেও কিন্তু কোর্টে এই জিনিসগুলো দেখা উচিত যে মানে হ্যারাসমেন্টটা, যে পার্সোনাল হ্যারাসমেন্টের জন্য যে এই অ্যাক্টটাকে যদি ইউজ করা হয়
তাহলে কিন্তু এই একটার পারপাসটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আসলে কিন্তু টু প্রোটেক্ট দ্য বিজনেস এন্ড দ্য ন্যাশনাল সিকিউরিটি। ন্যাশনাল ন্যাশনাল সিকিউরিটি দ্যাট ইজ দ্য মেইন ইস্যু, রাইট? যে ন্যাশনাল সিকিউরিটি হলো গিয়ে সাইবারের, কারণ এখানে দেখবেন আমাদের সাইবার যে ডিজিটাল অ্যাক্ট করা হচ্ছে ওখানে কিন্তু দেয়ার আর লটস অফ আপনার কি বলে ইভেন একটা কাউন্সিল আছে আপনার, দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ওটা হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। মানে বাংলাদেশের মধ্যে যে প্রাইম মিনিস্টার, ওখানে মিনিস্টার আছে 2 জন, ওখানে আরো ল এনফোর্সিং এজেন্সি চিফরা আছেন। ওনাদের কাজ হলো যে সাইবার অ্যাক্ট অনুযায়ী দেশের ল এনফোর্সিং আর ব্যাপারটা ঠিকভাবে হচ্ছে কিনা, কোনো রিভিউ দরকার কিনা বা কোনো রিকমেন্ডেশন দরকার কিনা। কিন্তু আমরা দেখছি কেস করার ক্ষেত্রে সবাই যেন কেন একটা তাড়াহুড়া করছেন, যে কেন একটা কেস দিয়ে দিল আর সাথে সাথে একটা কেস নিয়ে নিল, ওর বাড়ি থেকে চলে গেল, রাইট? ওকে তা কিন্তু না। এখানে যদি আমরা যদি প্রমাণ হতে হবে, অভিযোগ আসতে পারে, অভিযোগ আসতে দেখতে হবে অ্যাকচুয়ালি এইটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে কিনা। আদারওয়াইজ তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো তাইলে আপনার ফেসবুকে লাইক আর আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই সব লোক জেলে থাকতো, তা কিন্তু না এখানে। সুতরাং এখানে সাধারণ মানুষের একটু স্বস্তির জায়গাটা আছে, রয়েছে। আচ্ছা, যে এই না আমাদের আইনেই কিন্তু ক্লিয়ারলি সবগুলো ডিফাইন করা আছে, মানে আইনের কথাটাই আপনি বললেন যে আলহামদুলিল্লাহ স্বস্তির একটা জায়গা আছে সব। কিন্তু এই জিনিসটা কারণ আপনার ইনিশিয়ালি তো কাকে আপনি ধরে ফেললো আপনাকে, আপনার বিকজ এই আইনে আপনি উইদাউট ওয়ারেন্টি কিন্তু সার্চ করা যায়, হ্যাঁ আপনি সবকিছু করতে পারেন, কিন্তু যদি প্রপারলি ইকুইপ না হয় এই আইনের অ্যাপ্লাই করা হয়, তাহলে এই আইনটা যে পারপাসে করা হয়েছিল ওই পারপাসটা কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যায়। এটা স্যার ট্রায়ালে তো আসামি ছুটে যাওয়ার একটা চান্স থেকে যায়। আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি। প্লিজ স্যার, ক্যারি অন স্যার। স্যার আমাদের শামীম স্যার একটু বলতে চাচ্ছেন স্যার, একটু আমি ইন্টারাপ্ট করছি অনুমতি নিয়ে। সেটা হচ্ছে যে আমাদের আদালতে যে মামলাগুলো করা হয় সেই মামলাগুলো করার সাথে সাথে কিন্তু মামলা আদালতে মামলাগুলো করা হলেই কিন্তু মামলাগুলো আমলে নিয়ে নেওয়া হয় না। যে কেউ মামলা করতে পারে, তার প্রাইম অফিসে যে বিষয়টা থাকতে হয় যে অবশ্যই একটা অথেন্টিকেশন লাগবে যে মামলাটি করতে আসছে, যার বিরুদ্ধে মামলা করতে আসছে তার ফেসবুক আইডি হোক, তার হোয়াটসঅ্যাপ হোক, ভাইবার হোক, যে কোনো মাধ্যমেই হোক, যে তথ্যটা প্রচার করেছে তার কিন্তু একটা অথেন্টিকেশন আমাদের কোর্ট প্রাইমারি ভাবে এটাকে নিজের মতো করে ওটা উনি জাজ করে এবং 200 ধারায় তার জবানবন্দিটা নেয় বাদীর, যিনি মামলা করতে আসছেন। তারও বিশ্বাসযোগ্যতার অনেক কিছু থাকে। যেমন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কিছুদিন আগে অর্থাৎ বিফোর লকডাউন, এই আজকে যে আলোচিত ব্যক্তি শাহেদ, উনি সাইবার ট্রাইব্যুনালে এসেছিলেন একটা মামলা নিয়ে, যে ওনার নামে দুর্নীতির একটা অভিযোগ করেছে একজন, ফেসবুকে ওনার বিরুদ্ধে কিছু লিখেছে। তো উনি সেটা আইডিটা ছিল মেঘলা আকাশ নামে একটি আইডি। উনি তাকে আইডেন্টিফাই করতে পারছে না, কিন্তু আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে যে বক্তব্যটা উনি নিয়ে আসছে এটা মামলা নেওয়ার মতো যথেষ্ট ইনগ্রিডিয়েন্টস নেই। উনি মামলাটি কিন্তু ফিরত দিয়েছেন, নেননি। এবং মামলা নেওয়ার পরে যেটা প্রাইম অফিসে থাকে, তারপরে এই মামলাটি কিন্তু আদালতের ইচ্ছা অনুযায়ী আদালত যেটা ভালো মনে করেন, যে কোনো আইন সাহায্যকারী সংস্থাকে বা আমাদের সিআইডি হোক, সিটিটিসি হোক, পিবিআই হোক, বাংলাদেশ পুলিশ হোক, ওনাদের দায়িত্ব দেওয়া হয় যে আপনি এটা প্রপার ইনভেস্টিগেশন করে আমাকে রেজাল্টটা দেন। ওনারা রেজাল্টটা দেওয়ার পরেই কিন্তু তার মধ্যে যদি সমস্ত প্রমাণ পাওয়া যায় তবেই তার বিরুদ্ধে মামলাটি আমলে নেওয়া হয়, এর আগে কিন্তু স্যার আমি মানে স্যারের যে কথাটা ছিল আমি আপনাকে একটু বলে দিচ্ছি স্যার। শামীম স্যার, স্যারের যে কথাটা বলছিল যে কেউ লেখলো, রেকলেসলি লেখলো, আনমনে হলো, কিন্তু স্যার যে বললো যে আইনের ডেফিনেশনে কিন্তু আইনের ডেফিনেশনে ইন্টেনশন কথাটা আছে। একটা মেন্টাল স্টেট কিন্তু একটা বড় একটা এলিমেন্ট। একটা হলো আমার একটা সিরিয়াস যে করবে, আর মেন্স রিয়া যেটা আমরা ল্যাটিন যে বলি আইনের ভাষায়, যে মানসিক অবস্থাটা কি ছিল, এই বিষয়টা স্যার যদি একটু বলতেন স্যার, যে স্যারের যে ইস্যুটা যেটা আমি মেহেদী ভাইয়ের সাথে এটাও ক্লিয়ার করছি। সেটা হচ্ছে দেখেন, কিছু কিছু অপরাধ আছে, আমার হাতে একটা ব্লেড নিয়ে আমি খেলছি, আমার হাতটা কেটে যেতে পারে, কিন্তু আমার হাতের ব্লেডটা দিয়ে যখন আমি অন্যের গায়ে একটা পুশ দিব, সেটা কিন্তু আমি বলতে পারি না যে আমি ইন্টেনশন ছিল না। অর্থাৎ ডিজিটাল অফেন্স করার ক্ষেত্রে ইন্টেনশন ছিল কি ছিল না এটা প্রমাণ করা খুব ডিফিকাল্ট। দেখেন, আপনি একটা ফেসবুক পরিচালনা করছেন, আমি ইচ্ছা করলেই এখন আমার ফেসবুকে ঢুকতে পারবো না,
আপনার এই লাইন থেকে আমাকে অফ হয়ে গিয়ে আউট হয়ে গিয়ে আমার ফেসবুকে ঢুকে সেখানে যে কোনো একটা ব্যক্তির বা যে কোনো একটা ছবির পরিপ্রেক্ষিতে আমাকে হয় শেয়ার করতে হবে, পোস্ট করতে হবে, লাইক দিতে হবে, লাইক বা অথবা কমেন্ট করতে হবে। হ্যাঁ, কমেন্ট করতে হবে। আমি আমার হাত লেগে কি হতে পারে, দেখবেন আপনি শেয়ার বাটনে চাপ দিলেও সেখানে পরবর্তীতে আবার কনফার্ম বা শেয়ার আপনি করছেন কিনা এটাও হয়ে যাচ্ছে, কিন্তু লাইকে আপনি একটা চাপ দিয়ে দিতে পারেন। এই জন্য লাইকের জি, স্যার। ক্ষেত্রে কিন্তু সাইবার ট্রাইব্যুনালে কোনো অফেন্স হিসেবে ধরা হয় না, বাট শেয়ার যখন করে জি, স্যার। দিলেন, অর্থাৎ স্যার আমরা আজকে আমি একটু ক্লিয়ার করছি। আমি আজকে বললাম যে বাংলাদেশের একজন জনপ্রতিনিধিকে বললাম উনি গম চুরির দায়ে অভিযুক্ত, ওনার বাড়ি থেকে এত কেজি গম পাওয়া গেছে বা চাল পাওয়া গেছে বা ত্রাণের জিনিস পাওয়া গেছে। আমি একটা পোস্ট দিলাম, আপনি সেই পোস্টটাকে দেখলেন, দেখার পরে আপনি যদি শেয়ার করলেন, আপনি মনে করলেন যে না এই কথাটা সত্য, আইনে কিন্তু বলা আছে যদি কোনো মিথ্যা, অশ্লীল, মানানিকর, অর্থাৎ মিথ্যা, মানানিকর, অশ্লীল হতে হবে। এখন যিনি গম চুরি করেছে তার বিরুদ্ধে যে স্ট্যাটাসটা দিলেন, আপনি শেয়ার করলেন, সেটা কিন্তু আপনার মনে সঠিক, কিন্তু যার বিরুদ্ধে দেওয়া আছে উনি তো মনে করবে ওই জনপ্রতিনিধি যে আমি তো এটা মানহানি হয়েছে, কিন্তু এটা কিন্তু হবে না। অর্থাৎ ওনার মানহানি হওয়ার মতো কোনো কারণ ঘটে নাই, উনি যে ঘটনা ঘটেছে এটা সত্য ঘটনা। তবে এইরকম ঘটনার ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু শেয়ার দিয়ে দেন, যে ব্যক্তি আদৌ কোনো অপরাধের সাথে জড়িত না বা কোনো ধরনের একটা গুজবের মধ্যে যদি আপনি সেটাকে শেয়ার করে ফেলেন বা কমেন্টস করেন যেটাকে সাপোর্ট করে, তখন কিন্তু আপনি আবার অপরাধের মধ্যে পড়ে স্যার গেলেন। আমরা এই পর্যায়ে দেখেন আমাদের আবার দেখেন আরেকটা বিষয়, যে একই কমেন্টস করার ক্ষেত্রে আপনি ইন্টেনশনাল, যেটা মেহেদী ভাই বললো, ইন্টেনশনের ক্ষেত্রে আপনি একই কমেন্টস এর ক্ষেত্রে আপনি অপরাধী হতে পারেন, আবার সেই কমেন্টস এর ক্ষেত্রে আপনি সাক্ষী হতে পারেন। একটা আপত্তিকর স্ট্যাটাসে ফেলে কমেন্টস করলেন যে এই ধরনের স্ট্যাটাস দিয়ে আপনি জাতিকে বা মানুষকে বিভ্রান্ত করছেন, আপনার আইনে আওতায় এনে বিচার হওয়া উচিত, একটা কমেন্টস। আরেকজন কমেন্টস করলেন না তুমি ঠিকই করেছো, এই ধরনের বক্তব্যগুলো আরো বেশি বেশি করে প্রচার করা উচিত, আমি তোমাকে এটা সাপোর্ট করলাম, এটাও কমেন্টস। হ্যাঁ, এটাও অর্থাৎ comment। একই স্যার, কমেন্টস এর আমরা ক্ষেত্রে এক এই ব্যক্তি পর্যায়ে সাক্ষী আমি হচ্ছে, একটু এক ব্যক্তি স্যার মনিরুজ্জামান রুবেল স্যারের কাছে যেতে চাচ্ছি, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, যেখানে আমাদের যে আইনের বিষয়টা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে আমাদের মেহেদী স্যার বললেন যে এখানে ইন্টেনশনটা একটা বড় এলিমেন্ট। এখানে আমাদের পিপি সাহেব শামীম স্যার বললেন যে ইন্টেনশনটা এলিমেন্ট ঠিক আছে, কিন্তু যখন সে একটা পোস্ট শেয়ার করছে এবং যখন সে কোনো বিষয়, কোনো জনপ্রতিনিধি হোক, কোনো মানুষ হোক, ব্যক্তি, পার্সন বা বডি হোক, কারো বিরুদ্ধে যখন কোয়েশ্চেন বা কোনো কমেন্ট বা শেয়ার করছে, তখন ধরেই নেওয়া হবে তার ইন্টেনশন ছিল, এরকম যদি আমি ভুল না বুঝে থাকি স্যার। তো রুবেল স্যার আমাদের যদি একটু বুঝে বলেন যে জিনিসগুলি আপনি কিভাবে দেখছেন, যে আসলে কি কি হওয়া উচিত আইনের ব্যাখ্যাটা এক্ষেত্রে। আমাদের শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। জি স্যার। হ্যালো স্যার, আমাদের শুনতে পাচ্ছেন? সাইবার জি স্যার। তারপরে আপনার মনির সাহেব, হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, আমরা শুনতে ধন্যবাদ। পাচ্ছি, বলেন স্যার। হ্যাঁ, জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত সময়োপযোগী একটা টপিকস আমাদের সামনে নিয়ে এসেছেন। টাইমস 24 কেও ধন্যবাদ, কেননা এই যে করোনা প্যান্ডামিক চলছে, এই করোনা প্যান্ডামিকের কারণে বর্তমান বিশ্বে সব জায়গায় মোটামুটি সবকিছুই অচল হয়ে যাচ্ছে। আর সেই অচলতাকে কাটিয়ে ওঠার জন্য দেখা যাচ্ছে অ্যাকচুয়াল কোর্টের পরিবর্তে ভার্চুয়াল কোর্ট হচ্ছে। দেখা যাচ্ছে স্কুলের ক্লাস, শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হচ্ছে। কোম্পানিগুলা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ সারছে। তারপরে কেনাকাটা চলছে, তারপরে সামনে ইভেন কোরবানির গরু, সেগুলাতেও দেখা যাচ্ছে যে আমাদেরকে নেট ইউজ করা হচ্ছে এখন, বা নেট ইউজ করা হবে। এই যে একটা সময় উপযোগী আপনি টপিকস নিয়ে এসেছেন, এই জন্য আমি আপনার মাধ্যমে চ্যানেল এবং আপনাকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ আসলে আপনাকেও স্যার। আমি এত আইনের ক্রিটিক্যাল বিষয়ে আমি বলবো না, এই কারণে, কারণ এই অনুষ্ঠানটা সাধারণ জনগণের
দেখুক, এবং তারা বিজ্ঞ পিপি সাহেব, তারপরে আমাদের স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার মেহেদী সহ আপনার মাধ্যমে সবাই সাধারণ মানুষ জানুক আইনটা কি, সেটার জন্য আমি একটু আইনের সেই জটিল সেকশন গুলাতে ঘুরপাক না খেয়ে সাধারণভাবে বলতে চাই, এই যে সাইবার ট্রাইব্যুনালটা হয়েছে, সাইবার ট্রাইব্যুনালের আগে একটা মাদার ল ছিল, বর্তমানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 দ্বারা পরিচালিত হয়। তার আগে মাদার লটা কোনটা ছিল? টি অ্যাক্ট 2006 as amended 2013। সেই আমাদের সাইবার ট্রাইব্যুনালটা হয়েছিল। এখন সাইবার ট্রাইব্যুনালে 3টি কেস, তারপরে বর্তমানে 3000 প্রায় এরকম কেস। সুবিধাজনক কি জানেন, সারা বাংলাদেশে এখনো only one cyber tribunal existing is there, কিন্তু আছে প্রত্যেক জেলায় একটি করে সাইবার ট্রাইব্যুনাল কোর্ট গঠন করা হবে। বেশ আমাদের লজিস্টিক সাপোর্টের অভাব আছে, তারপরেও বর্তমানে যদি ভুল না হয় আমি জানি যে অচিরেই প্রত্যেকটা বিভাগ সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হবে। তো সাধারণ ভাবে বলতে চাই যে 2006 as amended 2013 কেন এটাকে বাতিল করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 কেন করা হবে? লম্বা ইতিহাস আছে এটার মধ্যে। আগের আইনের সেকশন 57 এ অফেন্সটাকে ক্লিয়ারলি ডিফাইন করা হয় নাই, যার ফলে দেখা যাচ্ছে যে সকল সেক্টর থেকে একটা নানাবিধ সমালোচনা হচ্ছিল যে মিসইউজ হচ্ছে, আইসিটি অ্যাক্টের মিসইউজ হচ্ছে, সাংবাদিকরা বা অন্যান্য সেক্টরে মিসইউজ হচ্ছে, যার ফলে পরবর্তীতে আমাদের আইনমন্ত্রী মহোদয় সহ আমাদের যারা প্রেসার গ্রুপ আছে আলাপ আলোচনা করে বর্তমান সরকারি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 পাস করার কারণ হচ্ছে যে আগের আইনটা একটু ডে বাই ডে গোয়িং আপ। আগের আইনের সময় আর তখন এত মোবাইল স্মার্টফোন বাংলাদেশে এত হতো না, সেগুলো আসলে আইডেন্টিফাই হয় নাই যে স্মার্টফোনের মিসইউজ হলে তাইলে কি হবে। তো যাই হোক, তারপরে সেকশন 57 ওভারকাম করার জন্য 2018 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়। এখানে আমাদের যারা লেজিসলেচার তাদের ইন্টেনশনটা ছিল আগের লুপহোল গুলাকে দূর করে মোটামুটি গ্রহণযোগ্য এবং সাধারণের বোধগম্য একটা আইন করার জন্য। তো আমি অত্যন্ত যে এই বর্তমান স্থিতি, এবং যদিও কিছু কিছু ধারা নিয়ে এখনো সমালোচনা হয়, সমালোচনা থাকবেই, কিন্তু আইন যত কঠিনই হোক না কেন, আইনকে যদি বা সহজই হোক না কেন, যদি উদ্দেশ্য থাকে মিসইউজ করা হবে না, তো পলিটিক্যাল পারপাসে ব্যবহার করা হবে না। শুধুমাত্র অফেন্স গুলাকে রিডিউস করার জন্য এই আইনটাকে নিয়ে আসা হবে, বা অফেন্স গুলাকে রিডিউস করে সমাজে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্যই এই আইনের উদ্দেশ্য বা লেজিসলেচারের ইন্টেনশন। স্যার আমরা এই পর্যায়ে স্যার আমরা একটু বলতে চাচ্ছি স্যার যে এখন তো অফেন্সের বিষয়টা হলো যে ক্রিমিনাল অফেন্স হওয়ার ক্ষেত্রে যে এলিমেন্ট গুলো নিয়ে মেহেদী স্যার আলোচনা করলেন, স্যার শামীম স্যার ওই ব্যাপারে একটু আমাদের এক্সপ্লেইন করে দিলেন যে আসলে আইনগুলো মানে উনি পিপি হিসাবে কিভাবে জিনিসটা দেখেন। ওখানে প্রতারক সাহেদের কথা আসলো। তারপরে আমি এখানে মেহেদী স্যারের কাছে চলে যাব একটু পরে, তবে আমি এখন অ্যাডভোকেট রওশন আলী ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে জনাব রওশন আলী যদি আমাদের একটু এক্সপ্লেন করে দিতেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের অফেন্স গুলো, যে দণ্ডগুলো মানে অপরাধগুলো যদি একটু আমাদের একটু এক্সপ্লেন করে দিতেন, তারপর আমি মেহেদী স্যারের কাছে যেতে চাচ্ছি। মিস্টার রওশন আমাদের যদি একটু বলতেন। ধন্যবাদ মনির ভাই। আসলে আজকে যারা দর্শক, আমরা যদি দর্শকদেরকে টার্গেট করে কথাটা বলি, তাহলে এই আইনে বেশ কয়েকটি অধ্যায় রয়েছে। এই আইনের 6ষ্ঠ অধ্যায়ে মোটামুটি প্রায় 15 ধরনের অপরাধকে নিয়ে আসা হয়েছে, যেই অপরাধগুলা করলে পরে বিভিন্ন মেয়াদের সাজা শাস্তির কথা বলে দেয়া আছে।
এখানে 17 থেকে 34 ধারা পর্যন্ত বিভিন্ন অপরাধের কথা বলা হয়েছে, যেগুলা সহজ ভাষায় যদি আমি বলতে চাই, সহজভাবে যদি মানুষ সেগুলাকে রিসিভ করতে চায়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই ডিজিটাল জালিয়াতি বলে একটি ধারা রয়েছে, 22 ধারাতে এই কথা বলা আছে, ডিজিটাল প্রতারণার কথা বলা আছে, এছাড়া মিথ্যা তথ্য প্রচারের কথা বলা আছে, মানহানির কথা বলা আছে। এই অপরাধগুলা, এইখানে যতগুলা অপরাধের কথা বলা আছে, এই অপরাধগুলা সংগঠন করার ক্ষেত্রে যদি কেউ এই ধরনের অপরাধ করে থাকে, তাহলে দুই ধরনের অপরাধী এখানে আসে। একটা হচ্ছে কেউ প্রফেশনালি কাজটা করছে, আর একটা হচ্ছে নন প্রফেশনাল এই ক্রাইমটা করছে। প্রফেশনালি যারা করে তারা আবার এই ক্রাইমটাকে 4 ভাগে করে থাকে। আর নন প্রফেশনালি যারা এই ক্রাইমটা করে সেটা হচ্ছে এইরকম যে পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের মধ্যে একজন আরেকজনের প্রতি ক্ষুব্ধ হয়ে এই কমেন্ট গুলা করে ফেলছে, কোনো একটা মানহানিকর বক্তব্য ভিডিও রেকর্ড করে সেটা প্রচার করে। নন প্রফেশনাল রাইট। আর প্রফেশনালি যারা, সেটা হচ্ছে মূলত কনসার্ন, যেটা ন্যাশনাল সিকিউরিটিকে আঘাত করতে পারে, আমাদের ন্যাশনালিটিকে ক্ষতির মধ্যে ফেলতে পারে, সেটা হলো সবচেয়ে বেশি ভয়ানক। সেই 4টা কাজ প্রফেশনালি যারা করে, সেই অপরাধটাকে আবার 4 ভাগে ভাগ করা যায়। প্রফেশনালি যারা কাজ করে তারা একরকম কাজ করে, সেটা হলো ভাইরাস তৈরি করে, সেই ভাইরাসের মাধ্যমে কোন ন্যাশনালকে ক্ষতিগ্রস্ত করতে পারে, ইভেন কোন ব্যক্তিকে, ইভেন কোন কোম্পানিকে এইভাবে সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এটা হলো ভাইরাসের মাধ্যমে। দুই, তারা ক্রিমিনালি ট্রেসপাস করবে, মানে আপনার কোনো ইলেকট্রনিক ডিভাইসে সে প্রবেশ করে ফেলবে, আপনি সেটা জানেন না। আপনার ডিভাইসে সে প্রবেশ করে অথবা আপনার ডেটা সে নিয়ে গিয়ে চুরি করে ফেলতে পারে। আরেকটা পদ্ধতিতে প্রফেশনাল ক্রিমিনালরা, মানে প্রফেশনাল যারা সাইবার ক্রাইম করে থাকে, তারা সেটা এইরকম করে, সেটাকে বলে, এই আইনে নিয়ে আসা হয়েছে এসকিউএল ইনজেকশন। তারা কোনো একটা কোড আপনাকে থ্রো করবে, কোনো একটা অফারের মাধ্যমে হতে পারে, অথবা কোনো একটা লোভনীয় অফার দিয়ে আপনাকে একটা কোড পাঠালো, আপনাকে বলা হলো এই কোডটি আপনি আপনার মোবাইলে কোনো একটি ওয়েবসাইটে বা কোনো একটি অ্যাপে অথবা অন্য কোনো একটি সফটওয়্যারে ইনস্টল করেন কোডটা। আপনি যদি সেই কোডটা ইনস্টল করেন, তখন সে আপনার ডিভাইসটাকে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণে নিয়ে যাবে, এবং আপনি সেই ডিজিটাল হ্যাকিং যেটাকে বলা হচ্ছে, রাইট, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপনার কাছ থেকে র্যানসম চাইতে পারে, আপনার কাছে বলতে পারে আপনি এত টাকা না দিলে আপনার ডিভাইস আগের মতো করে দিব না, আপনি যদি এই মুক্তিপণটুকু আমাকে না দেন, আমি আপনাকে সেই রিলিজটুকু করে দিব না। তাহলে আমাদের জন্য সবচেয়ে কনসার্ন বিষয় হচ্ছে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে যারা প্রফেশনালি সাইবার ক্রাইম করে থাকেন, তারা আমাদের জন্য ভয়ানক। এবং আমরা মিস্টার রওশন, আমাদের যদি একটু বুঝে বলতে, যে আপনি যে জটিল এই ক্রাইমের কথা বললেন, এটা তো ডিজিটাল স্ক্যামিং, যেটা এই তো এই অভিনব প্রতারণার কথা কি আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে রয়েছে কি? আমরা যদি আসলে দেখেন, এই ডিজিটাল আইন নিয়ে অলরেডি আদালতে 2টা মামলা ফাইল হয়েছে আইনটাকে চ্যালেঞ্জ করে, কিন্তু এই আইনটাও যদি আমরা দেখি 2018 সালের আইন, পার্সপেক্টিভ আমরা যদি কম্পারেটিভলি অপরাধগুলোকে বিবেচনা করি, আমাদের বাংলাদেশে কি ধরনের অপরাধ হচ্ছে, আর ইন ফিউচারে অথবা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড কি ধরনের ক্রাইম হচ্ছে, সাইবার ক্রাইম, আপনি যদি 10টা বিষয় খেয়াল করে থাকেন, ইয়াহুর মতো কোম্পানি এই সাইবার ক্রাইমের শিকার হয়ে বসে আছে, ইভেন গুগলের মতো কোম্পানি, ইভেন সনি পিকচার্স, তারা এত বেশি টাকা ইনভেস্ট করে তাদের সাইবার সিকিউরিটির জন্য, সনি পিকচার্স এর মতো কোম্পানির কাছ থেকে তাদের আনরিলিজড মুভি, আনরিলিজড ডকুমেন্টারি পর্যন্ত হ্যাক করে ওরা নিয়ে যাচ্ছে। সনির মতো কোম্পানি ওদের কাছে অনেক সময়। তবে মিস্টার রওশন, আমি আপনাকে একটু জিনিস ইন্টারাপ্ট করতে চাই, এই বিষয়গুলো তো কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টে চলে আসলো, এখানে ডিজিটাল সিকিউরিটির বিষয়টা একটু সেটা হচ্ছে এরকম, তারা যখন আনরিলিজ তাদের কাজে রয়েছে, সেই কাজটা, সেই কম্পিউটারটা হ্যাকের মাধ্যমে সেই নিয়ন্ত্রণ যখন হ্যাকাররা নিয়ে যাচ্ছে, তখন সেটা আর এর মধ্যে থাকছে না, আপনার কপিরাইট আইনের মধ্যে থাকছে না, তখন সেটা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন আপনাকে এখানে প্রয়োগ করতে হবে। যেমন ধরেন, একটু আগে আমরা শুনছিলাম যে
পর্নোগ্রাফি আইনটাকে আলাদা করা হচ্ছে। কিন্তু আমরা যদি চিন্তা করি, পর্নোগ্রাফি আইন ইভেন আপনি যদি আরেকটা অপরাধ আমি শেয়ার করে থাকি, ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি এমন একটি অপরাধ যা এখন নতুন ডিজিটাল কারেন্সিতে রূপান্তরিত করে আমরা সেই ক্রিপ্টোকারেন্সির কথা জানি। বিটকয়েনের মাধ্যমে যে টাকা পয়সার লেনদেন হয়ে থাকে, কিন্তু বিটকয়েনের মাধ্যমে যদি কোনো অপরাধ হয়ে থাকে, সেটা আমাদের এটা কিন্তু অপরাধটা হবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে, ডিজিটাল কম্পিউটার অথবা মোবাইল, আইপ্যাড, আইপ্রো, যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করেই কিন্তু ক্রিপ্টোকারেন্সির আদান প্রদান হবে। কিন্তু দেখেন, ক্রিপ্টোকারেন্সির বিচার ব্যবস্থা বা কোন আইনে আমরা এই ক্রিপ্টোকারেন্সির বিচার কি এই ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়ে আসতে পারবো কিনা, এক্স্যাক্টলি আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে এসেছেন। তো আমি এই পর্যায়ে আমি জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। আমি স্যারের কাছে যেটা আমি আমার জানার ইচ্ছা এবং সবার মাধ্যম থেকে, যে এখন যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে বিষয়গুলো চলে আসলো, যে মেন্টাল স্টেট, তারপর মেনস্ট্রিয়া বা ইন্টেনশন থাকতে হবে, তারপর আরো কিছু বিষয় এখানে চলে আসলো। তো স্যার এই সব বিষয়গুলো ট্রায়ালের ক্ষেত্রে এগুলো নিয়ে যখন একটি মামলা উচ্চ আদালতে যায়, তখন তার পরিণতি কি হয় বা কি অবস্থান দাঁড়ায়, স্যার যদি আমাদেরকে একটু এই বিষয়টা একটু এক্সপ্লেইন করতেন স্যার প্লিজ। হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, জনাব মেহেদী হাসান চৌধুরী আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। স্যার স্যার বলুন। আচ্ছা, আমি আগে একটু এক্সপ্লেন করে নি কয়েকটা ইস্যু। হ্যাঁ, আমাদের পিবি সাহেব যেটা বললেন যে কিছু অফেন্সের ক্ষেত্রে কোর্টের কাছে মামলা ফাইল করলে ওনারা প্রপার যদি কেস না থাকে তাহলে ওনারা কগনিজেন্স নেন না। ওনারা স্যার ফোনটা একটু যেটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে এখানে একটা প্রভিশন রাখা হলো কোর্টের কাছে যেতে হচ্ছে অথবা আমি থানায় যাচ্ছি। এখন থানায় যখন আমি যাচ্ছি, ইটস এ নিউ অ্যাক্ট এন্ড ভেরি হাইলি টেকনিক্যাল অ্যাক্ট। থানাতে যখন আমি ল এনফোর্সিং এজেন্সির কাছে যাচ্ছি, ওনারা কিন্তু ওই যে কেউ একটা মামলা নিয়ে গেলে কিন্তু ওনারা ফার্স্ট মামলাটা নিয়ে ফেলছে, রাইট? নিয়ে ফেলে ওনারা ইনভেস্টিগেশন শুরু করেন। এবং আমরা জানি এই ধরনের মামলার ক্ষেত্রে কিন্তু আপনার কোর্টের ওয়ারেন্ট ছাড়াও কিন্তু যে ক্যারেক্ট করা যাচ্ছে, সার্চ সিজা করা যাচ্ছে। তাহলে এখানে বোধহয় একটা প্রোটেকশনের দরকার ছিল, যেহেতু এটা নতুন আইন, যে সব মামলা গুলাই বোধহয় সাইবার ট্রাইব্যুনালে আপনার ফাইল করা দরকার ছিল ইনিশিয়ালি, আনলেস এন্ড আনটিল আমাদের ল এনফোর্সিং এজেন্সি গুলো এই আইনটা সম্বন্ধে পুরোপুরি না জানে। আর দ্বিতীয়ত, এখানে দেখবেন যে ইনভেস্টিগেশন চ্যাপ্টারের সাইবার অফেন্স ট্রাইব্যুনালে বলা আছে যে পুলিশ অফিসার ইনভেস্টিগেট করবে, কিন্তু এখানে আমি একটা ব্যাপারে একটু সারপ্রাইজ। এখানে আইনের সেকশন 5 এ আছে দেয়ার উইল বি কাউন্সিল, রাইট? কাউন্সিল হলো কি সাইবার কাউন্সিল। নাও আমরা কিন্তু আইনে দেখলাম হোয়াট উড বি দ্য ফাংশন অফ দ্য কাউন্সিল। এখানে মনে হয় বোধ হয় লাইক আমরা যেমন দুদকের যেমন নিজস্ব ইনভেস্টিগেটিং টিম আছে, ওনারা সার্চ করে দেখে দুদক ল অনুযায়ী মামলাটা হলো কি হলো না, ইট কমপ্লাইজ করে না। এখানে মনে হয় ফর দ্য সেক অফ প্রাইভেট ইন্ডিভিজুয়াল সিকিউরিটি, এখানে বোধহয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডারে, ন্যাশনাল কাউন্টার আন্ডারে বোধহয় একটা ইনভেস্টিগেটিং অথরিটি করা উচিত। তাহলে ওরা যেহেতু ওই পার্টিকুলার সাবজেক্টের উপর ওদের টেকনিক্যাল এক্সপার্টাইজ থাকবে, ওরাই গিয়ে আসলে বুঝতে পারবে যে হোদার এখানে কোনো সাইবার ক্রাইম অফেন্সের ইনগ্রেডিয়েন্ট আছে কি নাই, প্রাইম অফিসিয়ালি, রাইট? কিন্তু তা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু, রাইট? আর এখানে কিছু কিছু জায়গাতে নিয়ে লোকজন কিছু কথা তুলছে, যেমন সেকশন 43, আগে যেটা ছিল 57 এ বলা হচ্ছে কি যে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা উইদাউট ওয়ারেন্ট সিজার করতে পারে, রাইট? এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আছে। ইংল্যান্ডে তো পুলিশ এন্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী পুলিশ যে কোনো লোককে কিন্তু যদি রিজনেবল গ্রাউন্ড থাকে যে এই লোক আইদার অফেন্স করেছে বা এটা করবে,
ওকে কিন্তু গিয়ে কিন্তু করতে পারে, arrest করতে করতে পারে, অথবা যে কোনো সময় যে কোনো প্রেমিসে ঢুকতে পারে, সার্চ করতে পারে, সিধা করতে পারে। তাহলে কিন্তু আমাদের এখানেও কিন্তু এটা তা আছে। কিন্তু এখানে একটাই সমস্যা, যেটা আমি বললাম, যদি ল এনফোর্সিং এজেন্সি গুলো যদি অ্যাডুকুয়েট প্রপার নলেজ থাকতো রিগার্ডিং যে হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ সাইবার ক্রাইম, রাইট, তাহলে কিন্তু ওনারা কিন্তু ওই যে ওই পার্টিকুলার কোনটাতে গিয়ে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট করতে হবে, রাইট, বা করতে হবে না, তা কিন্তু ওনারা জাজ করে প্রপার কেসে কিন্তু ওনারা করতো, তাহলে কিন্তু আর এই ধরনের এলিগেশন আনা সম্ভব হতো না। আমি আরেকটা জায়গা এই একটা আমি আরেকটা পিকুলিয়ার অবস্থা দেখলাম, অফেন্সেস এগেইনস্ট কোম্পানি, রাইট। ওখানে একটা ছোট্ট কেস আমরা কেউ খেয়াল করি না। ওখানে বলা আছে কোনো কোম্পানি যদি কোনো সাইবার ক্রাইম অফেন্স করে, ওই কোম্পানির শেয়ার হোল্ডাররাও লাইবেল হবে। দিস ইজ এ ব্যাড ল, বিকজ কোম্পানির ম্যানেজমেন্টে কিন্তু শেয়ার হোল্ডার থাকে না, থাকে ডাইরেক্টররা, রাইট। এই আইনে বলা আছে ডাইরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার, সুপারভাইজার অথবা শেয়ার হোল্ডার, রাইট। শেয়ার হোল্ডার তো কোম্পানি ম্যানেজমেন্টে কোনোদিন থাকে না। তাহলে যদি শেয়ার হোল্ডারদের এই আইনে যদি কোনোভাবে টাচ করা যায়, ইট উইল বি মিসক্যারেজ অফ জাস্টিস অলসো, ইট উইল বি ক্রিয়েট এ ব্যাড ল। সুতরাং এই আইনটা আসলে নতুন আইন, এই আইনটা সম্বন্ধে আসলে আমাদের আরো কেস ল যতই হবে, যত আমাদের হায়ার কোর্টের মামলাগুলো আসবে, হ্যাঁ, হায়ার কোর্টে যতদিন মামলাগুলো প্রপারলি না আসবে এবং হায়ার কোর্ট থেকে এটা বিভিন্ন ধারাগুলো আপনি প্রপারলি, আমাদের হাইকোর্টের বিষয়গুলো স্যার যদি আমাদের একটু বলতেন স্যার, হায়ার কোর্টের এই জিনিসটা স্যার, আমাদের মামলাগুলো যখন অ্যাপিলে উপরে যায়, মানে হাইকোর্টে যায়, ওই বিষয়টা যদি আমাদের একটু বলতেন স্যার। এই যে এই ট্রাইব্যুনালের মামলাগুলোর কিন্তু পরে আবার একটা অ্যাপিলের ট্রাইব্যুনাল আছে, রাইট, ক্ষেত্রে এই বিষয়গুলো তো, হ্যাঁ, তারপর মামলাটা যাবে হাইকোর্টে, হ্যাঁ, হাইকোর্টে গেলেই কিন্তু তখন এই সেগুলো আসবে, যেই যেই অফেন্সের ইনগ্রেডিয়েন্ট গুলো প্রপারলি কমপ্লাই করা হয়েছে কিনা, রাইট। আমি যে আগেই বললাম যে ইন্টেনশন, এখন আমাদের পিবি সাহেব বললেন অনেক কিছু করলে বুঝে যায়। একটা কথা বলেন, ইন্টেনশন একটা গুরুত্বপূর্ণ বিষয় স্যার। হ্যাঁ, ইন্টেনশন কিন্তু ডেফিনেশন আছে, যে ইন্টেনশন মানে যেই ইন্টেনশন জিনিসটা কি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি ক্রিমিনাল ল দেখি, ইন্টেনশন দেখবেন দুই ধরনের ইন্টেনশন, একটা হলো ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট ইন্টেনশন। ডাইরেক্ট হলো আমি বললাম আমি এ বি কে আমি মারার জন্য গুলি করলাম, রাইট, তো তখন এটা তার কাজ দেখে বোঝা যাচ্ছে সে আগে কোথাও বলেছিল যে আমি বি কে মারবো, তার জন্য গুলি করলাম, তাহলে তার ইন্টেনশন ক্লিয়ার। এখন এ কোনো কিছু না বলে বি কে গুলি করলো, তাহলে এটা কিন্তু রেজাল্টিং ইন্টেন্ট, যে সে তার কিছু বলারও দরকার নাই, রাইট, যে এটা রেজাল্টিং ইন্টেন্ট। তাহলে এই সাইবার ক্রাইম অফিস গুলোতে কিন্তু এই দুইটা ইস্যু আসবে। সাপোজ আপনি যদি কোনো কমেন্ট করেন তাহলে ফাইন, তাহলে আপনার ইন্টেনশনটা ওই কমেন্ট থেকে আমরা ইনফার করব। কিন্তু কোন একটা লোক না বুঝে রাত্রেবেলা হয়তো 4টায় ভোর রাতে ঘুম থেকে উঠলো, উঠে একটা যে কোনোটা দেখলো, সে একটা লাইক বা শেয়ার দিয়ে দিল, এখানে আপনি ইন্টেনশনটা কিভাবে আপনি প্রুফ করবেন? দ্যাট উইল বি ভেরি ভেরি, তখন স্যার মানে এই অবস্থা, সে যদি এরকম হয় যে রাত্রিবেলা সে ডাকে, মানে জাগে, সে যদি রেগুলার অফিসার হয়, তখন তো স্যার সে আর ঘুমের থেকে উঠতে হচ্ছে না, সে ইন্টেনশনালি করলো। এই বিষয়টা কিন্তু স্যার দেখা যাচ্ছে যে একটু বেগ চলে আসছে স্যার। হ্যাঁ, বেগ চলে আসছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু হায়ার কোর্ট দেখবে, রাইট, যে এই অফেন্সের ইনগ্রেডিয়েন্টস গুলা, প্লাস যে আপনার যে পারপাসে অফেন্সটা করা হয়েছিল। আমাদের বাংলাদেশে কিন্তু আসলে অফেন্সটা করা হচ্ছে, দেখা যাচ্ছে যে পার্টিকুলার পার্সোনাল ডাটা, বা ওই যে একটু আগে আমাদের আরেক ফ্রেন্ড বললেন যে আপনার ওই যে উদাহরণ দিলেন, যে যেটা আপনি জানতে চেয়েছিলেন, যে ওইটাতে আমি বললাম এখানে কিন্তু আমাদের সাইবার ক্রাইম একটা কিন্তু তার সম্বন্ধে বলা আছে। এটা দেখেন কাইন্ডলি, সেকশন যদি 27 আছে, পানিশমেন্ট ফর কমিটিং সাইবার টেরোরিজম, রাইট, ওখানে কিন্তু সাইবার টেরোরিজমের 4টা ইনগ্রেডিয়েন্ট দেওয়া, ইট উইল কভার এভরিথিং, রাইট। যে এই করলে যে এটা আপনার লাইক আপনার যে এতে আছে উইথ দ্য ইন্টেনশন, এই যে আমি বারবার বলছি, রাইট। দেখেন সাইবার ট্রাইব্যুনাল অ্যাক্টের ম্যাক্সিমাম অ্যাক্টেই কিন্তু ক্লিয়ারলি বলা আছে, বিকজ যদি ইন্টেনশন না থাকতো তাহলে এই অ্যাক্টে বলা থাকতো ইট ইজ এ স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্স। স্ট্রিক্ট লায়াবিলিটি অফেন্স মানে কি, যে অফেন্স করার জন্য মেন্স ক্লিয়ার লাগে না। সাপোজ আমরা যদি বলি আর্মস অ্যাক্টে কোনোদিন প্রমাণ করতে হয় না রাখার জন্য আমার ইন্টেনশন ছিল কিনা। পজেশন
আর যদি পাওয়া যায় তাহলে ধরে না হয় হি হ্যাজ কমিটেড দ্য অফেন্স বা ড্রাগ রিলেটেড অফেন্স। তাহলে সাইবার ক্রাইম স্যার আপনি তো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি, হ্যাঁ স্যার, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এসেছেন। 1 নম্বর হচ্ছে ইন্টেনশন, 2 নম্বর হচ্ছে যে শেয়ার হোল্ডার্সরাও অফেন্ডেড, মানে আই মিন ইসে হতে পারে, অ্যাকিউজড হতে পারে, ওনাদের বিরুদ্ধে বিচার হতে পারে, মামলা ওদের বিরুদ্ধে অফেন্ডার হতে পারে। তো এক্ষেত্রে স্যার আপনার অনুমতি নিয়ে আমি আমাদের জনাব পিপি সাহেবের কাছে এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছি যে ট্রায়ালে ওনারা কিভাবে এই বিষয়গুলো ফেস করে। জনাব নজরুল ইসলাম শামীম স্যার, আমাদের যদি এই বিষয়গুলো স্যারের যে উত্থাপন করা পয়েন্টগুলো আমাদের যদি এক্সপ্লেইন করতেন, যে যখন ট্রায়াল হয় এই মামলাগুলো তখন এই যে ইন্টেনশনের বিষয়গুলো আপনারা কিভাবে প্রমাণ করতে সচেষ্ট হন প্রসিকিউশন হিসাবে স্যার প্লিজ। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যে মামলাগুলো আমাদের বিচারিক কাজের সময় যখন সাক্ষী তথ্য উপাত্ত প্রমাণ করি, তার আগে আমি কিছু আলোচনার মধ্যে কিছু একটু ব্যাকে যেতে চাচ্ছি, তারপরে আমি ট্রায়ালের বিষয়টা আসছি। প্রথম হচ্ছে যে এই ডিজিটাল নিরাপত্তা আইনে 2টা গ্রুপ করা হয়েছে, একটা হচ্ছে কগনিজেবল অফেন্স, একটা নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে কিন্তু থানায় সরাসরি মামলা নেওয়া যায় এবং নিতে হবে বা নেওয়া উচিত। কগনিজেবল অফেন্স কোনটা, যে ধারাগুলো আমি বললাম 25, 29 বাদ দিয়ে মোট 4টা ধারা আছে নন কগনিজেবল, বাকি সবগুলো ধারাই অপরাধের ক্ষেত্রে কগনিজেবল। একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করলো, এটা ফেসবুকে ভাইরাল হয়ে গেল, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, এটা কিন্তু থানা যদি প্রাথমিক স্টেজে এটা পেয়ে যায় মামলা নিয়ে নিবে। একজন মন্ত্রী, একজন এমপি, একজন রাষ্ট্রীয় প্রধান বা সরকার প্রধান বা একজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে আপত্তিকর এমন একটা স্ট্যাটাস দেওয়ার ফলে যদি এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মামলা নিবে। একটা মেয়েকে নিয়ে এমন ভাবে একটা কুৎসা রটনা করা হলো বা একটা গুজব ছড়ানো হলো যেটার ফলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, মামলা নিয়ে নেবে। কিন্তু পার্সোনালি আমি নজরুল ইসলাম শামীম আমার চরিত্র নিয়ে যদি কেউ একটা কথা বললো, সেক্ষেত্রে কিন্তু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি নাও হতে পারে, এবং সেই বক্তব্যের কারণে আমি যদি পার্সোনালি হার্ড না হই তাহলে কিন্তু আমি মামলা করতে যাব না। আর যদি আমি হার্ড হই তবেই আমি মামলা করতে যাব। সুতরাং আরেকটা বিষয়, থানায় যে মামলাগুলো নেওয়া হয়, থানায় কিন্তু প্রত্যেকটা থানায় আইটি এক্সপার্ট রয়েছে, এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের ট্রাইব্যুনালে যখন মামলাগুলো বিচার জন্য আসে, আমরা যে জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি সেটা হচ্ছে ফরেনসিক রিপোর্ট বলি একটা। এটা হচ্ছে যে আইডি থেকে দেওয়া হয়েছে, যে ডিভাইস থেকে ইউজ করে এটা দেওয়া হয়েছে, যেই মানে কি বলে, যে ডিভাইসটা তার কাছে পাওয়া গেছে বা যেটা ব্যবহার করা হয়েছে সেটা, অর্থাৎ ফেসবুক আইডির ইউআরএল লিঙ্ক, এটা ডোমেইন, এটা আইপি অ্যাড্রেস কি ছিল, টোটাল ইন ডিটেলস, কবে কখন কিভাবে এটা প্রচার হয়েছিল, তার জন্য বাংলাদেশের সিআইডি, সিটিটিসি, ডিবিতে, পিবিআই এবং আরো অন্যান্য আইন সাহায্যকারী সংস্থার কাছে ফরেনসিক ল্যাব রয়েছে। কোনো চার্জশিটেই উইদাউট ফরেনসিক ল্যাবে সেটা আমরা স্বয়ংসম্পূর্ণ বলি না। অর্থাৎ আপনার নাম নজরুল ইসলাম শামীম, আমার ছবিটা আপনার এখান থেকে কপি করে ফরেনসিক রিপোর্টে এটা পাস করে আসলেই তখন এটা চার্জশিট আকারে গ্রহণ করা হবে বা এটা চার্জশিট আকারে, এবং ট্রায়ালের ক্ষেত্রে সেই মামলাটি আমরা মনে করি এটা যথোপযুক্ত বিচারের জন্য প্রস্তুত হয়েছে। যখন কোনো মামলায় ফরেনসিক রিপোর্ট না থাকে, আমরা ধরেই নেই যে এটার মধ্যে কোনো অথেন্টিকেশন ছিল না বা তেমন তথ্য উপাত্ত না থাকার কারণে এটা কোনো ফরেনসিক রিপোর্ট ছাড়াই চার্জশিট দাখিল করা হয়েছে বা কোনো কারণে এটা হয়েছে। সেই মামলাগুলো কিন্তু ট্রায়ালে তেমন একটা গুরুত্ব পায় না, এবং ফরেনসিক রিপোর্ট থাকলেই হয় না। সেখানে কিন্তু বলা হয় যে তদন্তকারী কর্মকর্তার চাহিত বিষয়ে যে 4-5টা প্রশ্ন উনি করে, যে ফেসবুক আইডিটা কি আসলে আসামির নামে কিনা, এটা তার লিঙ্ক ঠিক আছে কিনা, এখান থেকে প্রচার হয়েছে কিনা, আদৌ প্রচার হয়ে থাকলে কারা কারা এটাতে ভিউয়ার ছিল বা এই ধরনের কোনো বিষয় প্রচার, তো বিষয়গুলো কখন কিভাবে প্রভাব পড়েছে, অনেক বিষয়গুলো থাকে। সেই বিষয়গুলো যখন পজিটিভ হয়ে আসে তখনই কিন্তু একটা মামলা আমরা ধরে নিই যে 50% মামলাটি প্রমাণ হয়ে গেছে, আমাদের পক্ষে সুবিধা হয়। কিন্তু যখন ফরেনসিক রিপোর্টে ম্যাক্সিমাম নেগেটিভ থাকে তখন কিন্তু আমরা এগুলো আর কোনো কিছু পাইনি। আমি একটা উদাহরণ দিই, আপনাকে ক্লিয়ার হয়ে যাবে। একটা মেয়ের সাথে একটা ছেলের অ্যাফেয়ার ছিল, তাদের মধ্যে কিছু ইলিগেল রিলেশনও হয়েছে। ফিজিক্যাল রিলেশন হওয়ার পরে সেটা ছেলেটা ভিডিও করেছে, সেই ভিডিওটা সে ইউটিউবে এটা পোস্ট করেছে, কিছুক্ষণ থাকার পরে সেটা ডিলিট করে ফেলেছে।
ইন দি মিন টাইম ওই ভিডিওটাকে ইউটিউব থেকে কেউ একজন ডাউনলোড করে নিয়ে সেটাকে পর্ন সাইডের বাইরের কোনো দেশে সেটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে। পর্ন সাইডের থেকে বিক্রি করে ভাইরাল দিয়েছে হওয়ার পর বা হ্যাঁ এরকম করেছে। ওই মেয়ের ভিডিওটা তারই কোনো শুভাকাঙ্ক্ষী দেশের বাইরে থেকে দেখার পরে তাকে ইনফর্ম করেছে, তোমার এরকম একটা ভিডিও দেখলাম, কি ব্যাপার। সে আসামের বিরুদ্ধে ওই ভিডিওর প্রিন্ট সহ, অর্থাৎ এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই, অর্থাৎ যে ভিডিওটা পাওয়া গেল সেটা মেয়ে এবং ওই ছেলে দুজনের ছাড়া কেউ নাই ওখানে। মেয়ে যেহেতু বাদী হয়ে মামলা করলো, এখানে ওই পুরুষ লোক কিন্তু এটা ভাইরাল করেছে, এটা ধরেই নিতে হবে। এখন পরবর্তীতে যখন মেয়েটা জানলো, মামলা করতে আসলো, ওই ছেলে বলতেছে স্যার এটা আমি কখন কিভাবে করেছি আমি জানি না, তবে আমি পর্ন সাইটে এটা আমি করি নাই। আদালত বললো তাহলে তুমি কোথায় করেছো? বললো আমি ইউটিউবে 10 সেকেন্ডের জন্য আমি এটা ইউটিউবে দিয়েছিলাম, পরে আবার ডিলিট করে দিয়েছি। দেখেন, Delete 10 করে দিয়েছে। সেকেন্ডের মধ্যেই এটা কিন্তু একটা মেয়ের অলরেডি তার মানহানি হয়ে গেল, তার সব ক্ষতি হয়ে গেল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ইন্টেনশন প্রমাণ করা বা ইন্টেনশন ছিল না, কোনোভাবে হয়ে গেছে, এটা কিন্তু এই ছেলে বিচারের ক্ষেত্রে পার পাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ স্যার এখানে আমার আমি একটা জিনিস না, ক্লিয়ার করছি, এখানে আমার একটা কোশ্চেন আছে। আমি একটা ক্লিয়ার করছি। আমি যেটা বললাম, মেহেদী ভাই যেটা বললো যে ঘুম থেকে উঠেই আমি একটা শেয়ার দিয়ে দিলাম, আমি কিন্তু বারবার বলছি, আপনি যদি একটা অস্ত্র দিয়ে কাউকে হত্যা করতে চান, সেটার মধ্যে আগে আপনাকে লোড করতে হবে, আপনার গুলি লোড করতে হবে, তারপর তাক করতে হবে, তারপর গুলি করার পরে সে কিন্তু মার্ডার হবে। আর যদি আপনার হাতের কাছে একটি বাঁশ দিয়ে কাউকে আঘাত করে আপনি মেরে ফেলেন, সেটা ধরে নিতে হবে যে আপনি উত্তেজনার বশত অথবা একটা সার্কামস্টেন্সে পড়ে আপনি এটা করে ফেলেছেন। আপনার এখানে আমি ইলেকট্রনিক একটা ডিভাইস, আমি আমি একটু শেষ করব, একটা মিনিট বলেন। না, আমি শেষ করছি। আপনার ইলেকট্রনিক ডিভাইসে আপনার ইন্টেনশনটা প্রমাণ করা কেন কঠিন? আমি বারবারই বলছি, একটা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু অলওয়েজ আপনার ফেসবুকের মধ্যে আপনি খেলছেন না, অলওয়েজ আপনি আপনার ইউটিউব নিয়ে খেলছেন না, আপনি কোনো সাইডে গিয়ে আপনি সেটাকে প্রচার করার কাজে না যে আমি 10টা গান ডাউনলোড করে দিয়েছি, ওর মধ্যে আপনার আপত্তিকর ছবিটাও ডাউনলোড হয়ে গেছে বা স্যার আমরা পোস্ট একটু হয়ে অনুমতি গেছে। নিয়ে মেহেদী স্যারের সাথে একটু যুক্ত হতে চাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার এই ব্যাপারে কি বলতে চাচ্ছিলেন? এখানে আমি পিবি সাহেবের সাথে যাই। আপনি সেকশন 35 টা যদি দেখেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 35 এ আছে, ইফ এনি পারসন এইডস ইন কমিটিং এনি অফেন্স আন্ডার দিস অ্যাক্ট, রাইট? তাহলে যে লোক ফার্স্টে পোস্টটা দিল সে হলো প্রিন্সিপাল অফেন্ডার, রাইট? আর যারা পরে আপনি শেয়ার করলো বা লাইক দিল, ওদের লাইবিলিটি আপনার আসবে সেকশন 35 এ। তাহলে ক্লিয়ারলি দেখেন, আমাদের ক্রিমিনাল লর কিন্তু কার্ডিনাল প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফেন্ডারের লাইবিলিটি আর সেকেন্ডারি অফেন্ডার লাইবিলিটি আলাদা ওইতে ডিটারমাইন করা হবে। যে প্রিন্সিপাল অফেন্ডারের কাছে দেখা হবে যে ওই মেয়েটার ছবিটা দেওয়ার জন্য তার ম্যানসি একটা স্টে ছিল কিনা, রাইট? আর সেকেন্ডারি অফেন্ডারের ক্ষেত্রে দেওয়া হবে যে দেখেন, ইফ এনি পারসন এইডিং, তাহলে ওই সেকেন্ডারি অফেন্ডার হওয়ার জন্য কিন্তু একটা অ্যাক্টাসটিয়া ম্যানসটিয়া লাগে, রাইট? মানে তারা মানে লাইক দিলে কিন্তু অফেন্সটা হবে না, যে সেকেন্ডারি অফেন্ডার হওয়ার জন্য কিন্তু তার আবার অ্যাক্টাসটিয়া ম্যানসটিয়া দুটোই লাগে। তাহলে আনলেস এন্ড আনটিল ইট ইজ ক্লিয়ার দ্যাট টু বিকাম এ সেকেন্ডারি অফেন্ডার that person had the necessary accessory manstia, then only they'll be liable and they'll have the same conviction. তাহলে এই যে এটা আমি কেন বলছি, আমাদের মাঝখানে একটা মাথায় একটা চিন্তা অলওয়েজ থাকে যে লাইক দিয়ে দিছে, ওকে আমি অ্যারেস্ট করে ফেললাম, তা কিন্তু হবে না। বিকজ দেখতে হবে যে সে ওই যে প্রিন্সিপাল অফেন্সটা করলো, তাকে ওই অফেন্সটা করার জন্য সে সহায়তা করেছে কিনা, রাইট? সহায়তা করতে হলে ইউ হ্যাভ টু গো টু দ্য ক্রিমিনাল ল প্রিন্সিপাল, যে সেকেন্ডারি অফেন্ডার হওয়ার জন্য ওর একটা ম্যানসিয়া আমি ক্লিয়ার করছি, আমি আপনাকে এটা কি আমরা ফার্মিং স্যারের কাছে চলে যাচ্ছি। আরেকটা মিনিট, আপনি যেই একটা উদাহরণ দিলেন যে একজন একটা মেয়ের ছবি দিল, ফাইন, হি হ্যাজ কমিটেড দ্যাট অফেন্স। আরেকজন কিন্তু ওটাকে কপি করে পর্নে দিল, তাহলে হি হ্যাজ কমিটেড দ্য সেপারেট অফেন্স, রাইট? যে ওর অফেন্সটা সেপারেট অফেন্স বিকজ বাই হিজ অ্যাক্ট he had the accessoria and the manstia as well. Yep. As well, right? It's a clearly separate offense. আমরা আসছি যে এই অফেন্সের আন্ডারে যদি কাউকে লাইবিলিটিতে আনতে হয়, you have to comply with section 35. Section 35 ক্লিয়ারলি বলা আছে
ইফ এনি পারসন এইডস ইন কমিটিং এনি অফেন্স। তার জন্য আমরা বলছি যতক্ষণ পর্যন্ত হায়ার কোর্টে এসে এই মামলাগুলো কয়েকটাতে কংক্রিট ডিসিশন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে কিন্তু একটু কশাসলি আগাতে হবে। গ্রে এরিয়া গুলো ছুটবে না হবে এক্স্যাক্টলি। এবং আমি clear করছি। আমি আরেকটা বিষয় মেহেদী ভাইয়ের সাথে স্যার আরেকটা বিষয়। আমরা শামীম স্যারের কাছে মানে স্যার 31 সেকেন্ডে শেষ করবেন, আমরা একটু সমাপনী বক্তব্যতে চলে যাব স্যার। আমরা জি, জি, আমি অনুষ্ঠানের শেষ প্রায় করে শেষ দিচ্ছি পর্যায়ে এটা চলে কি। আসছি স্যার। একটু 30 লাইক সেকেন্ডে দিলে কিন্তু ডিজিটাল অফেন্সে বা তথ্য প্রযুক্তি আইনে কোনো অপরাধ হয় না। আজ পর্যন্ত ও, স্যার, এটা একটা clear মামলাও আসে নাই যে লাইক দেওয়ার ফলে আমার অপরাধ হয়েছে। হয়েছে কোনটা? শেয়ারের বাংলা ও। অর্থ অংশীদারিত্ব। অর্থাৎ একজনে গলা কাটলো, আরেকজনে পা চেপে ধরলো, সে বলতে পারবে না যে আমি পা চেপে ধরেছি, আমি গলা কাটার কো-অফেন্ডার স্যার, মামলায় এটা কি কো-অফেন্ডার আসামি ডিফাইন হব। করতে পারবেন? এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। আরেকটা হচ্ছে যে আমি 30 সেকেন্ডে শেষ করছি। জি, স্যার। লাইকের ক্ষেত্রে কোনো অপরাধ হবে না, শেয়ার কমেন্টস এর ক্ষেত্রে আমি ইতিপূর্বেই বলেছি। আরেকটা জিনিস আমি মনিরুজ্জামান রুবেল ভাইয়ের সাথে একটা কথা বলছি যে বাংলাদেশে আইন মন্ত্রণালয়ে আমাদের সংসদে পাশ হয়েছে 7টা ডিভিশনের 7টা সাইবার ট্রাইব্যুনাল গঠিত হবে। আমাদের সাইবার ট্রাইব্যুনাল যখন গঠিত হয় মাত্র একটা মামলা দিয়ে 1টা বছর চলেছিল, দ্বিতীয় বছরে সে 3টা মামলা পরবর্তীতে যাওয়া হয়েছে। এখন আমাদের বাংলাদেশের 7টা ডিভিশনের 7টা সাইবার ট্রাইব্যুনাল গঠিত হবে, অলরেডি এটা সংসদে হয়ে গেছে, এটা যে কোনো সময় গেজেট হতে পারে আর কি। সেক্ষেত্রে আমাদের বিচার প্রার্থী অনেক আশাবাদী শোনালেন স্যার, ধন্যবাদ। যে আপনি বলেন যে শুধু লাইক দিলেই কিন্তু সাধারণ দর্শক যারা আছে তারাও একটু জেনে নিলে ভালো হয় যে শুধু লাইক দিলে কিন্তু তারা অফেন্ডার হয়ে যাচ্ছে না, মামলার আওতায় বা এই আদালতের আওতায় পড়তে যাচ্ছে না। তো আমি আরেকটা জিনিস বলেন যে ওভারবার্ডেন অফ দ্য কেসেস যেটা আছে, প্রায় 3000 কেস এখানে আছে, যে পুরো বাংলাদেশে একটি মাত্র সাইবার ট্রাইব্যুনাল রয়েছে। তবে সংসদীয় প্রস্তাব বা আইন অনুযায়ী যা বলা হয় যে 7টি ডিভিশনে 7টি সাইবার ট্রাইব্যুনাল হতে যাচ্ছে, এটা আমাদের জন্য একটা বড় আশার বাণী। তবে আমরা এই সমাপনী বক্তব্যে চলে আসতে চাচ্ছি যে জনাব রওশন আলীর কাছে আমি চলে যাচ্ছি এই পর্যায়ে, যে আপনি তো ওভারঅল বিষয়গুলো বললেন এবং আমাদের বিজ্ঞ সিনিয়ররাও বিষয়গুলো আমাদের আলোচনা করলেন। তো আপনি আমাদের এই সাইবার ট্রাইব্যুনালের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি যেটি আছে এবং এতে কিভাবে আমরা আর একটু উত্তরোত্তর উন্নতি করতে পারি, এবং স্যার যেটা বললেন, মেহেদী স্যার যেটা বললেন যে ইন্টেনশনটা একটা বড় একটা ফ্যাক্টর এক্ষেত্রে। আরেকটি জিনিসটা যেটা বললেন যে শেয়ার হোল্ডারের একটা বিষয় রয়েছে, আরেকটি বিষয় বললেন যে এই গ্রে এরিয়া গুলো সেই পর্যন্ত ক্লিয়ার হবে না যে পর্যন্ত না উচ্চ আদালতে এই মামলাগুলো চলে আসে। তো এই বিষয়গুলো ছোট করে যদি আমাদের বলতেন, যদিও এটা কঠিন বিষয়, তবুও মিস্টার রওশন আমাদের যদি একটু বলতেন প্লিজ। দেখুন, আমরা আসলে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা একটা ভয়ানক জায়গা। সেটা হচ্ছে বর্তমান সময়ে অস্ত্র ছাড়া একটা ব্যাংক ডাকাতি হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। বন্দুক ছাড়া কিন্তু আপনি ছিনতাইয়ের কবলে পড়ে যাচ্ছেন। মানে ডিজিটাল ডিভাইস ব্যবহার মাধ্যমেও কিন্তু একটা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে যেতে পারে। কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যদি কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমাদের বাংলাদেশ থেকে টাকা যদি পাচার হয়ে যায়, সেটা কিন্তু ডিজিটালি পাচার হবে। সেটা যদি আমাদের মানি লন্ডারিং আইন কভার না করে, তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে সেই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যদি টাকাটা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে যায়, সেটাকে সমন্বয় করে আইনকে প্রয়োজনে সংশোধন করতে হবে। আমরা উচ্চ আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকলে তাহলে কিন্তু ইতিমধ্যে অনেকগুলা ক্রাইম হয়ে যেতে পারে, যেগুলাকে সেজন্য যে সকল এক্সিস্টিং ক্রাইম হতে পারে সেগুলা কিন্তু আইন সংশোধন করা দোষের কিছু না। এবং এই ধরনের ক্রাইম, বিশেষ করে সাইবার ক্রাইম, প্রতিদিন প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, নতুন নতুন ক্রাইম আসতে পারে। তার জন্য কি সাইবার ক্রাইমটি এর আগে কেউ জানতো না, অচিন ছিল, এখন সেটা সবাই চিনতে পেরেছে, শিখছে। জি, নতুন নতুন হতে পারে, এবং সেই নতুন নতুন ক্রাইমকে প্রিভেনশন করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের আইনকে প্রয়োজনে সংশোধন যখনই প্রয়োজন তখনই সংশোধন করে নেওয়াই ভালো। এবং এই আইনের আপনি যদি একটি প্রিভেন্টিভ মেজার দেখেন, সেখানে কিন্তু ইমার্জেন্সি টিমের কথা বলা আছে। যদিও ইমার্জেন্সি টিম আমরা 8, 9, 10 এই ধারাগুলা যদি পড়ি, সেখানে কিন্তু ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবকে টাইম টু টাইম এখানে আপ টু ডেট রাখার কথা বলা হয়েছে।
বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু তাদের সাইবার সিকিউরিটিকে আপ টু ডেট না রাখার কারণে বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন ভাবে তাদের তথ্য হাতছাড়া হয়ে গেছে। সেটা ইতিমধ্যে এখানে রওশন বিভিন্ন সাহেব, আমি দেশে। একটু আপনার সাথে যুক্ত করতে চাই। আমাদের পিপি সাহেব যেটা বললেন যে আমাদের কিন্তু এই ফরেনসিক ল্যাব রয়েছে, ফরেনসিক ল্যাবের রিপোর্ট ছাড়া কিন্তু কোনো মামলা চার্জ গঠন বা এর পরবর্তী প্রক্রিয়ায় উন্নীত হতে পারে না। এটাও কিন্তু একটা আশার বাণী কিন্তু। রাইট, না আমি বলতে চাচ্ছি আমাদের ডিজিটাল ফরেনসিক ল্যাবের কথা আইনেই বলা আছে এবং পরের ধারাটাই বলা আছে ডিজিটাল ফরেনসিক ল্যাবকে প্রতিনিয়ত এটাকে আপ টু ডেট করে রাখতে হবে। যেমন ডিজিটাল ফরেনসিক ল্যাবের কথা আমি কেন বলছি, সেটা হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাবকে এই কারণেই আপ টু ডেট করতে হবে যে বর্তমান সময়ে যে বিটকয়েনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের অর্থ পাচার হয়ে যাচ্ছে, মানি লন্ডারিং হয়ে যাচ্ছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি এই ধরনের 8 থেকে 10 পদের কারেন্সি ইলেকট্রনিক্যালি ইন্টারনেটে আদান প্রদান হচ্ছে। সেইগুলাকে ধরার জন্য, সেইগুলাকে আমাদের আইনে আওতায় এনে যদি আমাদের দেশ থেকে এরকম ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পাচার হতে থাকে বা হওয়া শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে সেইগুলাকে আইনের আওতায় এনে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ মিস্টার রওশন। আমরা জি, আপনার কিছু আছে, আমরা অন্য প্যানেলিস্টদের কাছে চলে যেতে চাচ্ছি। আমরা এখন আমাদের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রুবেল স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আমাদের যে ওই বিজ্ঞ আইনজীবীরা বললেন এবং আপনি, মানে আমি আপনাকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার কাছে আমি খুব কম চলে আসতে পারছি। স্যার, আপনি যদি একটু বিষয়গুলো বলতেন স্যার প্লিজ। আমি ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই যে ক্রিমিনাল অফেন্সের বেসিক কার্ডিনাল প্রিন্সিপাল হচ্ছে দেয়ার মাস্ট বি টু ইনগ্রিডিয়েন্টস, ওয়ান ইজ অ্যাক্টাসিয়া এন্ড আদার ওয়ান ইজ মেনসিয়া। সো অ্যাক্টাসিয়া, the person who do any act that is অ্যাক্টাসিয়া, মেবি একটা সে লাইক দিয়ে দিল, বাট there must be some criminal intention to commit that offense. আমি মেহেদী সাহেবের সাথে একমত যে there must be some intention to commit that offense. শুধু একটা লাইক দিয়ে দিলাম, একটা দিয়ে দিয়ে দিলাম, ইট ইজ স্যার এই ক্ষেত্রে কিন্তু শামীম সাহেব বলে দিয়েছেন শুধু লাইক দিলে কিন্তু কোনো অফেন্স হিসাবে গণ্য করে না, শেয়ার ছাড়া না। সে কিন্তু আমি সেটাই মেহেদী সাহেবের সাথে বলতে চাচ্ছি যে there must be some মেনসিয়া to even for sharing any ingredients. আমার কোনো ইন্টেনশন নাই, আমি একটু সরল মনে দিয়ে দিলাম, সেটা তো অফেন্স হিসাবে বললে সাধারণ মানুষ এটা মানে দেখা যাবে যে এটা মিসইউজ হচ্ছে লটা। আমিও বলতে চাচ্ছি, যেহেতু মেহেদী সাহেবের সাথে একমত, যে উচ্চ আদালতে এগুলো আরো ডিফাইন হবে, বিভিন্ন জাজমেন্টে আসবে। তবে cardinal principle of the criminal offense is that two ingredients, one is actasia and another is mesia. Mesia means there should be some criminal intention to do that act or criminal activity. So only বলা যাবে না যে আমি শেয়ার করেছি I have committed that offense. There must be some measure for committing that offense. তারও কাছে একটি ক্ষেত্র রয়েছে। জি স্যার, সাধারণ মানুষের পক্ষ নিয়ে বলতে চাচ্ছি, if not define yet in the higher court, maybe any case law in future may be defined that the offense must be committed with the mesia, only not for sharing any ingredients or for entering upon any computer or for misusing the cyber. It is not an offense. Maybe Exactly. for sometimes এটা সরল মনেও হতে পারে, but there must be mesia. I am agree with the Mr. Mehdi, because there is a criminal or cardinal principle all over the world. For committing that offense must be mesia. So আমাদের দেশে সেই গতানুগতিক ধারায় বিচার আমরা না হোক, সাধারণ মানুষের পক্ষ থেকে এটা আমার একটা আবেদন থাকবে। সেটা হলো যে ল আছে, এই লতে within the vicinity of law you committed that offense, not that whether I have committed with the mesia, whether I have a bad intention to commit that offense. এরকম যদি আমার ইন্টেনশন থাকে then offense may be formed. স্যার Otherwise আপনার কাছে অনুমতি চেয়ে এখন জনাব মেহেদী হাসান স্যারের কাছে চলে যেতে চাচ্ছি। যে স্যার, আমাদের সমাপনী বক্তব্য আপনার কাছে প্রথমে অনুরোধ থাকবে, কিন্তু এই অনুরোধের প্রথমে আমি আপনার কাছে এই জনাব রওশন আলী অ্যাডভোকেট সাহেবের সাথে একমত হয়ে এক জিনিসটি বলতে চাচ্ছি যে উচ্চ আদালতে কখন একটি মামলা যাবে এবং
এর মাধ্যমে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে থাকে, তো এই ক্ষেত্রে কি আইনটা আরেকটু বিস্তারিত ডিফাইন করা দরকার আছে কি সংশোধনী আকারে, বা আল্লাহ মানে যা আছে ঠিক আছে? তো আমরা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ মানুষের পক্ষে আমি জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি, খুব স্বল্প করে স্যার প্লিজ। আচ্ছা, হ্যাঁ, ফার্স্টে আমি রোশন সাহেব যে একটা ইস্যু তুললেন যে ইলিগালি মানি বাংলাদেশ থেকে চলে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে, এটা কিন্তু সেকশন 30 এটা কভার করা আছে। সাইবার ক্রাইম অ্যাক্ট সেকশন 30 তে ক্লিয়ারলি আছে ই ট্রানজাকশন উইদাউট লিগ্যাল অথরিটি অফেন্স এন্ড পানিশমেন্ট। এখানে ক্লিয়ারলি আছে, does e-transaction, if a person does e-transaction through electronic and digital medium of any bank, insurance or any other financial institution or any mobile money service providing organization without legal authority, or does e-transaction that has been declared illegal in Bangladesh Bank, it is covered. এই আইনটা কিন্তু আমি দেখেছি, পুরো আইনটা কিন্তু খুবই ভালো হয়নি। টপ টু ইট ইজ এ ভেরি এক্সটেন্সিভ ল। আমাদের বুঝতে হবে ইংল্যান্ডও কিন্তু এই ধরনের আইন এখন ওরা করে নাই। দে আর বেসড বাই ইউরোপিয়ান ইউনিয়ন ল and as well as common law দ্বারা আমাদের আইনটা অনেক ভালো। আমি বলবো আইন তো অবশ্যই সময়ের সাথে তাল মিলে চেঞ্জ করতে হবে। এখন আমাদের আসলে আইন থেকে আমাদের আসলে এখানে দেখতে হবে আইনের ইনভেস্টিগেশন এবং প্রয়োগটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। যদি এই আইনটা যদি প্রয়োগটা প্রপারলি না হয়, তাহলে যে পারপাসে আইনটা করা হয়েছে ওই পারপাসটা কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যাবে, রাইট? তাহলে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলোকে প্রপারলি ইকুইপড হতে হবে, বিকজ ইটস এ হাইলি টেকনিক্যাল সাবজেক্ট। এই যে আমরা এই কয়জন আগে জানতাম না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এন্ড দিস আর অল নিউ টার্মস, রাইট? তাহলে একটা আমার মতে এখানে যে একটা সেকশন 5 এ যে একটা ডিজিটাল কাউন্সিল করা আছে, রাইট? ওখানে আমি বুঝলাম না, ওখানে বলা আছে আপনার ওই কাউন্সিলের একটা এমডি থাকবে, ডাইরেক্টর থাকবে। আমার মনে হয় এই যে জায়গায় চেঞ্জ করা উচিত। ওই কাউন্সিলের আন্ডারে বোধহয় এই আইনের অধীনে মামলাগুলো আপনার যে ইনভেস্টিগেশন করার পাওয়ারটা দেওয়া উচিত, সো দে ক্যান বি ইকুইপ দেমসেলফ উইথ দ্য মডার্ন কনসেপ্ট এন্ড অল আদার থিংস। তাহলে হবে কি, মানুষের কাছে একটা ক্লিয়ার মেসেজ যাবে যে এই একটা প্রপার এজেন্সি এই আইনের প্রয়োগটা করছে। আর ফার্দার কিছু টুকটাক যে যখন আমাদের প্রয়োজন, যেমন বললাম কোম্পানির ক্ষেত্রে এটা, এবং ফার্দার তো ল যখন প্রয়োগ হবে ব্যাপকভাবে, তখনই কিন্তু লয়ের সমস্ত শর্ট কামিংস গুলা আসবে। তখনই পার্লামেন্ট ক্যান মেক এনি চেঞ্জ এট এনি টাইম। বাট ওভারঅল দিস ইজ এ ভেরি গুড অ্যাক্ট। এটা একটা এক্সটেন্সিভ অ্যাক্ট। এই একটা এখন নতুন আইন 2018 সালের, অল্প কিছু মামলা হয়েছে। আর এই যে বললেন অল্প কিছু দিনে 3000 মামলা হয়ে গেছে, এখানে কিন্তু সমস্যাটা, কারণ সবাই এখন মনে করছে যে একটা মামলা দিয়ে আসি, ও আমার বিরুদ্ধে এটা বলছে, আরেকজন এটা শেয়ার করলো বা এটা কোনোভাবে করলো, একটা মামলা দিয়ে আসে। এবং যেহেতু এখানে একটা স্পেশালাইজড নলেজের একটা ল্যাকিংস বোধহয় থাকতে পারে, তার জন্যই কিন্তু এই মামলা সংখ্যা দিবে। কারণ পিপি সাহেব বললেন ওনাদের ট্রাইব্যুনালে কিন্তু সহজে মামলা দায়ের করলে, ইনগ্রেডিয়েন্টস কমপ্লাই না করলে, যেমন শাহেদের উদাহরণ দিলেন, মামলাটা নেওয়া হয় না। আমার মনে হয় যে এই লটা যদি আরেকটু এক্সটেন্সিভ যে প্রয়োগ করার আগ পর্যন্ত যদি পুলিশের মামলা নেওয়ার ক্ষেত্রে কি ইনগ্রেডিয়েন্টস ফলো করতে পারে, গাইডলাইন যদি কাউন্সিল বা কেউ দিত যে এই গাইডলাইন, এই ক্ষেত্রে মানুষকে মামলা অ্যারেস্ট করা যাবে, এই ক্ষেত্রে করা যাবে না, বিকজ ইটস এ টোটালি নিউ অ্যাক্ট। আদারওয়াইজ কিন্তু এই নিউ অ্যাক্টের বিভিন্ন টেকনিক্যাল এবং ব্রডার কনসেপ্টের আন্ডারে মানুষকে কিন্তু হ্যারাস করা যাবে, এবং যদি এটা হ্যারাস হিসেবে ইউজ হয় তাহলে কিন্তু পারপাসটা কিন্তু সার্ভ হবে না। আদারওয়াইজ কিন্তু ইটস এ ভেরি গুড অ্যাক্ট। ইট হ্যাজ কভার্ড এভরিথিং। এটা কভার করেছে ব্যক্তির বিরুদ্ধে কি করলে কি হবে, যে কোনো অর্গানাইজেশনে বা গ্রুপের এগেইনস্টে বা স্টেটের এগেইনস্টে বা রিলিজিয়নের এগেইনস্টে, রাইট? এবং যদি কোনো ইলেকট্রনিক মিডিয়াতে বা আপনাদের মতো প্ল্যাটফর্মও যদি এখানে এইটা নিয়ে একটা আপনার কন্ট্রোভার্সি আছে যে কোনো ইলেকট্রনিক মিডিয়া প্ল্যাটফর্মে যদি কোনো আপনি ডিফামেটরি স্টেটমেন্ট যদি প্রকাশ করা হয়, তাহলে হতে এখানে কিন্তু নতুন আইন কিন্তু ক্লিয়ার বলছে না, ওনারা যদি জাস্ট কন্টেন্টটা প্রচার করে, রাইট, উইদাউট এনি পারপাস, তাহলে কিন্তু ওরা লাইবেল হবে না। এই টেকনিক্যাল ইস্যুগুলো কিন্তু একটু ব্রড অ্যাসপেক্টে আমরা মানে উই আর রানিং আউট অফ টাইম স্যার, অনুমতি ধন্যবাদ। আমার মনে হয় যে এট লিস্ট আমরা আজকে সবাই মিলে একটা বলতে পেরেছি আইনটা কি, আইনটা প্রয়োগটা কিভাবে হলে ভালো হয়,
আর ভবিষ্যতে কি কি হওয়ার দরকার। জি, ধন্যবাদ। আমি কিন্তু এখন জনাব শামীম স্যারের বক্তব্য এখনো শুনতে আমরা আগ্রহী আছেন, যে আমি বলতে চাচ্ছি যে আইনজীবীদের বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার। তো এক্ষেত্রে সংসদ মাননীয় এমপিগণ একটি আইন করেছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018। এরও আগে আমাদের ডিজিটাল সাইবার ট্রাইব্যুনাল যে বাংলাদেশে রয়েছে সেটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন সাধারণ মানুষের জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীগণ জনাব ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী স্যার, তারপরে আমাদের বিজ্ঞ আইনজীবী জনাব মনিরুজ্জামান রুবেল স্যার, জনাব অ্যাডভোকেট রওশন আলী, তারা কিছু আইনকে এক্সপ্লেইন করে সাধারণ মানুষের জন্য আরো 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 সহজতর করার জন্য কিছু বিষয় চলে আসলো, এবং এর মধ্যে কিছু ভেগ জিনিস আমরা ভেগ ইস্যুগুলো আমরা স্যারদের মাধ্যমে জানলাম, বুঝলাম, শিখলাম। এখন মোটামুটি আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসার আগে জনাব আমি পিপি সাহেবকে, আমি জনাব নজরুল ইসলাম শামীম স্যারের কাছে আমি জানতে চাচ্ছি যে স্যার এই বিষয়গুলো তো আসলো, কিছু বিষয়গুলো আমাদের লুপ হোলস বা শর্টকামিংস বলেন, এই বিষয়গুলো আইনের আসলো। তো আমাদের চমৎকার উপস্থাপন করেছেন বক্তব্য জনাব প্যানেলিস্ট জন আমাদের। তো আপনি স্যার আমাদেরকে কি আশার বাণী শোনাতে পারেন বা কি বিষয়ে অ্যালার্ট করতে পারেন, এইগুলো বলে যদি আমাদের একটু সমাপনী বক্তব্য দিয়ে দিতেন স্যার, 2 মিনিট প্লিজ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক ভালো সারগর্ভ বক্তব্য শুনলাম আমরা। আমাদের এই আইনটি পরিচালনা করতে 2013 সাল থেকে এই পর্যন্ত আসছি আমরা, যেই বাস্তবতার আলোকে যেগুলো পেয়েছি তার আলোকে আলোচনা করলাম। 3000 মামলার মধ্যে কিন্তু 800-900 মামলা অলরেডি ডিসপোজাল হয়ে গেছে, 2000 বা 2100 মামলা এখন আমাদের এখানে বিচারাধীন আছে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে চুরি করা অপরাধ একটা রিক্সাওয়ালাও জানে, ডাকাতি করা অপরাধ, ছিনতাই অপরাধ এটা সাধারণ মানুষগুলো জানে। কিন্তু আপনি একজন রিক্সাওয়ালাকে যদি বলেন ডাকাতির সাজা কত, বলতে পারবে না। চুরির সাজা কি, বলতে পারবে না। চুরির মামলাটি কিভাবে প্রমাণ করতে হবে, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, একটা সাধারণ মানুষ জানে না। তবে শুধু এতটুকু জানে যে চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ। এই ডিজিটাল নিরাপত্তা আইন বা তথ্য প্রযুক্তি আইন বা ডিজিটাল সাইবার ক্রাইম সম্বন্ধে কিন্তু মানুষের মধ্যে, অর্থাৎ যারা এই ডিজিটাল ডিভাইস নিয়ে নাড়াচাড়া করে, তাদের মধ্যে কিন্তু একটা ধারণা হয়েছে যে হ্যাঁ, আপত্তিকর কোনো কিছু প্রচার করা একটা অপরাধ। আপাতত এতটুকুর মধ্যেই তারা সচেতনতার সৃষ্টি হয়েছে। আপনি দেখলে অবাক হবেন বা জেনে অবাক হবেন যে 2013 পরে 2014-15 সালে যত মামলা হয়েছে, 16-17 এসে কিন্তু মামলার সংখ্যা কমে যাচ্ছে। অর্থাৎ অপরাধের ধরন চেঞ্জ হয়েছে। যেমন বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, ব্যাংক হ্যাকিং এর, অ্যাকাউন্ট কোম্পানির হ্যাকিং, বিভিন্ন রকম, তারপরে কি বলে এটাকে বুথের টাকা উঠিয়ে নেওয়া, ক্রেডিট কার্ড জালিয়াতি, অনেক ধরনের মামলা এসেছিল। কিন্তু এখন কিন্তু এই মামলাগুলো আমরা পাচ্ছি না। অর্থাৎ এই আইনটি হওয়ার কারণে, অর্থাৎ আপনার ক্রেডিট কার্ড সহজে যেরকম আরেকজন টাকা উঠিয়ে নিয়ে যাচ্ছে জালিয়াতি, তারা কিন্তু যারা ক্রেডিট কার্ড প্রদান করছে তারা কিন্তু সেটাকে আবার সতর্ক হয়ে গিয়েছে। এটিএম বুথের ক্ষেত্রে সতর্ক হয়ে গিয়েছে। সুতরাং অপরাধের যখন বিচার শুরু হয়ে যায়, অর্থাৎ আপনার বাড়িতে যখন আপনি একটা সিকিউরিটি গার্ড রাখবেন, তখন চোর কিন্তু ঢুকতে ভয় পাবে। সুতরাং বাংলাদেশের যে আইনের প্রেক্ষাপটে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ ডিজিটাল অফেন্সের ক্ষেত্রে বিচার আছে, সাজা আছে, অফেন্সের অপরাধের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি কমে গেছে। তাই আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, আপনি যে ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করছেন, আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট হোল্ডার, আপনি যে কোনো কিছু ইন্টারনেটে ট্রানজাকশন করছেন না কেন, আপনার সিকিউরিটির দায়িত্ব আপনার। অর্থাৎ আপনার ঘরের দরজা আপনাকেই বন্ধ করে রাখতে হবে। আপনি দরজা খুলে দিলে সেখানে যে কেউ প্রবেশ করতে পারে, আপনার ধন সম্পত্তি নিয়ে নিতে পারে। সুতরাং আপনি যদি আপনার ঘরে সম্পদ রাখতে চান, তবে আপনার ঘরের লকটাকেও আপনাকে আমাদের নিজেদেরই এটা লক করতে হবে। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম। আপনি সাবধান থাকবেন, আপনি সতর্ক হবেন, আপনি হেফাজত থাকবেন, আমরাও হেফাজত থাকবো। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম শামীম স্যার। এই পর্যায়ে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের কোনো যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বিজ্ঞ সিনিয়রগণ। তো সাধারণ মানুষের জন্য আপনারা যে বিষয়গুলো আমাদের কাছে তুলে ধরলেন, জিনিসগুলো সিম্পলিফাই করলেন, এটা সাধারণ মানুষের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে আমাদের এই অনলাইন সংযোগে যুক্ত হওয়ার জন্য। আমি সবার কাছে বিদায় নিয়ে আমাদের আইন কথনের আজকের এই 6ষ্ঠ পর্ব এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আগামী মঙ্গলবার নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয়ে আইন কথন দেখার জন্য। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।